স্ক্রিন তো দেখা যাচ্ছে না। জি স্যার। আচ্ছা আমরা 4 বার চালু করে নিলাম। যাব লোকাল হোস্টে। আমাদের ব্যাচ কোনটা? এটা না, এটা না, এটা আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ব্যাচ। স্যার কক্স WDD ওইটা। হ্যাঁ, এই যে আমরা দেখি আমাদের ফাইলে কি কি কাজ করা আছে। আমাদের ফাইলে কাজগুলো স্টেপ 4 এর প্যাকেজ দিয়ে করা তো আমাদের আপডেট করে নেই। স্টেপ 5 চলতেছে। ওকে, এটা আমাদের কালকের কাজ ছিল, একটা ফর্ম গেট মেথড শেষে দিছিলাম, কন্টাক্ট পোস্ট গেট মেথড দিয়ে ধরছিলাম। লেটস গো অ্যাবাউট পেজ, কি খবর? এটা অ্যাবাউট পেজ, এটা ফুটার পেজ কাট করে রাখছিলাম, এটা হেডার পেজ কাট করে রাখছিলাম। তো এই পেজ দুটার এখন আমার আর কোনো দরকার হচ্ছে না। আমরা এই দুইটা পেজ নিয়ে কাজ করবো, কন্টাক্ট পেজ আর কন্টাক্ট পোস্ট পেজ। ওকে, খুব ভালো। দেখি আমাদের কাজ করে কিনা। তো যাই আমরা, সেটা হচ্ছে এর পাশে লিখতে হবে কন্টাক্ট। এই যে আমার পেজটা। ও ভালো কথা, আপনাদের হোমওয়ার্ক দেওয়া ছিল মনে হয়েছে এবার। হোমওয়ার্ক তাহলে দেখাইলো আবহেনা ভাই আর হচ্ছে অভিজিৎ ভাই। আর আপনাদের খবর কি? স্যার আমার কারেন্ট নাই স্যার, আমার ডেস্কটপে করা ছিল। ও, আমি মোবাইল ফর্ম দিয়ে জয়েন হয়েছি স্যার। ফর্ম করতে বলছেন যে স্যার। হুম, একটা ফর্ম ফর্ম তো যতটুকু কাজ করতে বলছিলাম। আচ্ছা, আপনারটা তো টুকটাক দেখলাম। এখন এইখানে সাইদ হোসেন ভাই বাকি আছে। সাইদ হোসেন ভাই, আপনি একটু কথা বলবেন আমার সাথে? জি ভাইয়া। মানে আপনার কি অবস্থা করছেন? না ভাইয়া, করা হয় নাই। আচ্ছা, সমস্যা নাই। আপনার কাজের অগ্রগতি কেমন আমাকে একটু জানাবেন? কি করতেছেন এখন, কোথায় আছেন? হ্যাঁ ভাই, আমি তেমনি ক্লাস ছিলাম, মাঝখানে আপনার কয়েকটা ক্লাস গ্যাপ গেছিল, আর এই ভিডিওগুলো থেকে প্র্যাকটিস করবি এই অবস্থা। না, মানে ক্লাসগুলো যে মিস গেছিল ওটা কি রিকভারি করার ট্রাই করতেছেন? জি ভাইয়া, এগুলো রিকভারি ট্রাই করতেছি, ভিডিওগুলো দেখে এগুলো আপনার ইয়ে করতেছি। ওকে, এখন কোনটা, কোন জায়গায় আছেন? মানে এইচটিএমএল দেখতেছেন না ওয়ার্ডপ্রেস নাকি প্রোগ্রামিং পিএইচপিটা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তাই সে। মানে আমি বুঝাতে চাচ্ছি কত নম্বর ক্লাস এখন দেখতেছেন, মানে রানিং চলতেছে। ভাইয়ের মনে হয় খেয়াল নাই। এই কথা তো ভাই বলবো যে আমার খেয়াল নাই, যাই হোক। কারেন্ট চলে গেল কেন বুঝলাম না। এখন দেখেন আমরা এই ফর্মটা করছিলাম, দেখি আমরা দেখি কাজ করে কিনা এর স্যার মধ্যে। আমাকে একটা কথা বলেন তো স্যার, মানে ওই যে পোস্ট, মানে এটা সুপার ভেরিয়েবলটা ডিক্লেয়ার হুম করে দিলে ওখানের মধ্যে আমার সাবমিট করে ডেটাগুলো দেখাবে না স্যার, এর আকারে? হুম কিন্তু আমি সেটা প্রিন্ট আন্ডারস্কোর আর দিয়ে ওটা কল করছি, কিন্তু আমার ডেটাগুলো দেখাচ্ছে না স্যার সাবমিট করলে। কেন দেখাবে না? আপনি কি পোস্ট মেথডে কি দিছেন আর যা ইনপুট মেথডে পোস্ট দিছি তো, আর আর ভেরিয়েবল ওখানে কোনটা ধরছেন? ভেরিয়েবল হচ্ছে যে ডলার আন্ডারস্কোর পোস্ট প্রিন্টার প্রিন্ট আন্ডারস্কোর আর এর মধ্যে
কল করে দিচ্ছি স্যার। হ্যাঁ অবশ্যই দেখানো কথা, আমাকে তাইলে শেয়ার দেন দেখি। কোর্টে যান, এখানে ব্রাউজারে যায় তো কারণ নাই। PHP এখানে একটা হুম ইমেল দিলাম। দিলেন, তারপর থ্যাঙ্কস ফর ইয়োর সাবমিশন অ্যারে আপনার করে দেওয়া লাগবে দেখি। জি স্যার। আপনি যে ফোল্ডারটা কাজ করবেন না সেই ফোল্ডারটা ডেস্কটপে পিন আপ করে রাখবেন। পিন আপ মানে কুইক অ্যাক্সেস দেখেন বাম পাশে লেখা, ওইখানে পিন আপ করে রাখলে শুধু ওইখান থেকে ফোল্ডার ক্লিক করে যাবেন, এত লোকাল হোস্ট হ্যান ত্যান এত ভিতরে যাওয়ার দরকার হয় না। আচ্ছা স্যার। প্রিন্ট আন্ডারস্কোর ডলার সাইন পোস্ট থ্যাঙ্কস ফর ইয়োর সাবমিশন, এখন দেখেন ওটাও দেখাবে, প্রিন্ট আন্ডারস্কোর ডলার সাইন পোস্টও দেখাবে ইকো। আপনার তো এখানে কোড ঠিক আছে, স্যার তাহলে আপনাকে এখানে ফাঁকা এরর দেখায় কেন? ফাঁকা এরর দেখায় কারণ হচ্ছে আপনি নেম ধরেন নাই, ইনপুট ফিল্ডের নেম ধরেন নাই। অবশ্যই ইনপুট ফিল্ডের নেম ধরতে হবে, না হলে নেম হ্যাঁ নেম ধরে এখানের সাথে লিংক করে দিতে হবে। না, এখানে লিংক না করলেও চলবে, নেম ছাড়া কোনো ভ্যালু ইনপুট ফিল্ড ধরতে পারে না। আচ্ছা আচ্ছা। এইখানে অ্যাড করে দিবেন হচ্ছে ইন্ডিভিজুয়ালি বের করার জন্য, আর একসাথে যদি বের করেন তাহলে নেম ধরলেই হবে। না এখানে একসাথে এক করে বের করতে গেলে ঝামেলা ইকো টেকো দিয়ে না, ওইগুলা কিছুই করতে হবে না। পিন আন্ডারস্কোর ডলার সাইন পোস্ট এখানে যাচ্ছেন, সব ঠিক থাকবে, শুধু নেমটা ধরে দিলেই হয়ে যাবে। আচ্ছা স্যার। আপনি ইনপুট ফিল্ডের নেম ধরেন, নেম ধরে ইয়া করেন, দেখেন সব ক্লিয়ার। আচ্ছা স্যার ঠিক আছে। এটা হচ্ছে আমার কাজ, আমার কমপ্লিট সাকসেসফুল করলাম। কিন্তু একটু খেয়াল করেন, এই ভ্যালুগুলো যদি আমরা না দেই তারপরে সাবমিট হচ্ছে, নেম ইমেল মেসেজ ফাঁকা আসতেছে, এর মানে ফাঁকা আসতেছে, আমাকে শুধু প্রিন্ট করে ইয়া দেখাচ্ছে, ফাঁকা দেখাচ্ছে, কিন্তু আমার জায়গা কিন্তু ঠিকই ফিল আপ হচ্ছে। এক একটা করে ঘর অর্থাৎ ডেটাবেজে এক একটা করে রো ঠিকই ক্রিয়েট হবে, ফাঁকা রো ক্রিয়েট হবে, অর্থাৎ আমার ডেটাবেজের জায়গা শুধু খাবে। এটার জন্য এরকম করে দিতে পারি না যে হচ্ছে ভ্যালিডেশন তুমি ফাঁকা ছাড়া, তুমি কোনো কিছু ছাড়া সাবমিট করতে পারবে না। যদি কোনো কিছু দাও অবশ্যই দিতে হবে, না হলে তুমি এটা সাবমিট করতে পারবে না। তো এটা করার জন্য আমাকে বলে ফর্ম ভ্যালিডেশন। ফর্ম ভ্যালিডেশন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কঠিন আকারে শিখছিলাম না? জি স্যার। প্রথমে ভেরিয়েবল ধরো, তারপর ইফ কন্ডিশন চালাও, চালায় হচ্ছে নিচে আবার ধরো। ওই ভ্যালিডেশন কঠিন ছিল, তবে ওটা বেস্ট ছিল। ওটা হচ্ছে ব্লার চলে যাওয়া, টিয়া চলে যাওয়া। তো আমরা এইটাও শিখবো, এটাও খুবই ভালো, তবে এটা একটু সহজ হবে। কি সহজ হবে? তার আগে আমি মেথড গুলো একটু চেঞ্জ করে দিই। গেট ডে ডাটা না পাঠায়া আমি পোস্ট দিয়ে পাঠাবো। পোস্ট দিয়ে ডাটা পাঠাইলাম, আর এখানে এসে এটা অবশ্যই আমি ধরে দেব যে এটা অবশ্যই পোস্ট গ্লোবাল ভেরিয়েবল হবে, সুপার গ্লোবাল ভেরিয়েবল।
POST পোস্ট, খেয়াল করেন দেখেন সবগুলো আমি বড় হাতের দিচ্ছি। ইকো, ওকে হইলো, খুবই ভালো আমার জন্য। তো এটা করার জন্য আমি মনে হয় দেখাইছিলাম ফন্ট এন্ড ভ্যালিডেশন, সেটা হচ্ছে অনলি রেকর্ড দিলে ফন্ট এন্ড ভ্যালিডেশন হয়, দিছিলাম তো না? জি স্যার। স্যার ওটার আবার ওই ইনস্পেক্ট এলিমেন্ট করে ওটারে কাইটা দিয়ে তো আবার সাবমিট করা কাইটা যেত। দেওয়া যায়, এটাই তাহলে আপনাদের বলছিলাম। কারণ হচ্ছে যে ফন্ট, এটা আবার ভুল দেখায় কেন, ইউজার নেম, ইউজার ইমেল, ইউজার আনডিফাইন্ড ইন্ডেক্স। ও আমি তো এটা চেঞ্জ করছি, রিলোড দিলেই হয়ে যাবে, চলে যাবে। ওকে দেখেন এখন ইয়া না করলে আমার হচ্ছে ফিল ইন করে দেয়, রেকর্ড দিছি কারণ ইনস্পেক্ট 11 করে এটা ফেলে দিলে হচ্ছে আবার সে আগের মতো ফাঁকা প্রিন্ট করা যাবে। তো এটা যেহেতু আপনাদের বলছি ভালো কথা, তাহলে আমরা ব্যাক এন্ডে এমন একটা ভ্যালিডেশন করব যেটা আর ফেলে দিতে পারবে না কেউ, দেখতেই পারবে না ফেলে আর দিবে কি। এরকম করার জন্য আমার কিছু কাজ করতে হবে, চলেন। তাহলে মনে করেন হচ্ছে এটা আমরা ফেলে দিলাম, ওকে এইরকম। দেখি আগে আমরা প্রিন্ট করে দেখি আমাদের ইয়াটা দেখাই কিনা, ভুলটা দেখাই কিনা। না ভুল নাই আমার কোনো, আমি এটা এখন প্রিন্ট করার জন্য উপযুক্ত এটা আমার। ওকে তো আমরা প্রথমে একটা নিয়ে কাজ করি, আগে নেম নিয়ে দেখি কাজ করি কি অবস্থা হয়। নেমের জন্য কাজ করার জন্য আমি পোস্টে যাব, এগুলা ধরেন আমি এটাকে কপি করি, এটা ইয়া করে দিলাম, কমেন্ট করে দিই, নিচে লিখি একটু এটা, দেখি আমার এটা ধরতে পারে কিনা। আগে জানি ধরতে পারবেই, নেম দিলাম, সাবমিট দিলাম, ধরছে, নেমটা ধরছে আমার, গুড। তো আমি প্রথমে দেখি এটা ফাঁকা কিনা, এটাকে চেক করব। এই যে ফাঁকা থাকলে এখানে আমাকে কিছু দেখাবে, আর কিছু দিলে এখানে আমাকে কিছু বলে দেবে, এইটা আমি চেক করব। এইটা চেক করার জন্য আমার একটা ফাংশন আছে, কি ফাংশন, সেটার নাম হচ্ছে এমটি, EMPTY, এমটি একটা ফাংশন আছে। এই ফাংশনের কাজ হচ্ছে এর মধ্যে কোনো ভ্যালু আছে কিনা চেক করা। তাইলে আমি এই যে এই পোস্ট আন্ডারস্কোর নেম এটা ধরবো, কপি করে এর মধ্যে পেস্ট করব, দেখবো এর মধ্যে কোনো ভ্যালু আছে কি না। ওকে দেখি চলেন কি হয়, আসে কি আসে না, রিলোড দেই, সাবমিট দিলাম, কিছু আসে না, কিছু দিলাম, সাবমিট দিলাম, কিছুই আসে না। কেন আসে না? কারণ আমরা এটা কি করি নাই, কল করি। ইকো করি নাই, আচ্ছা, হ্যাঁ একটা ইকো করে দিলাম, যেহেতু একটা ইউজার নেম ইন্ডেক্স ধরে অ্যারেকে ইন্ডেক্স ধরে একটা বানাইছি, ভেরিয়েবল বানাইছি, এটার অ্যারে নাই কিন্তু এখন। ওকে দেখি কি অবস্থা হয়, এমটি ফাংশনটা আমি চেক করলাম, চেক করে আবার সাবমিট দিলাম, অন আসতেছে, কিছু দিয়ে সাবমিট দিলাম, কিছুই আসতেছে না। এখন একটা পার্থক্য কিন্তু আমরা পাইছি, যদি আমরা পার্থক্য পাই তাইলে অবশ্যই পার্থক্য দিয়ে আমি কোনো না কোনো কাজ করতে পারি, কারণ কিছুটা তো ডিফারেন্স আছে আমার। কি আছে, ফাঁকা দিলে অন আসতেছে, আর কিছু দিলে কিছুই আসতেছে না, এর মানেটা কি? এই যে অন, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এমটি ফাংশন চেক করতেছে, চেক করে যদি খালি পায় তখনই এমটি ফাংশন কাজ হচ্ছে খালি পাইলে টু রিটার্ন করা, আর টু মানে অন, মানে এমটি ফাংশন বলতে এমটির কাজ হচ্ছে খালি দেখা, এমটি যখন খালি দেখে ও সাকসেস, এর মানে ও টু রিটার্ন করবে ওয়ান, আর খালি না পাইলে ও সাকসেস না, মানে খালি ওর মধ্যে নাই,
এর মধ্যে তখন সে ফলস রিটার্ন করে 0। তাইলে যদি 1 হয় আর যদি 0 হয়, এই যদি আসছে, তাহলে আমরা এখন কি করতে পারি এখানে? কন্ডিশন ইফ কন্ডিশন কন্ডিশন, ইফ কন্ডিশন চালাইতে পারি। কি ইফ যদি এই ফাংশনটা এমটি খালি হয় অর্থাৎ অন আসে, তখন তুমি আমাকে এই রোধ দেখাবা, আর যদি না হয় তাহলে আমাকে দেখাও না। তাহলে আমি একটা কন্ডিশন চালাই, ইফ কন্ডিশন। কন্ডিশনের মধ্যে কি দেবো? এই যে এমটি পুরো ফাংশনটাই দেবো, যে যদি তোমার এইটা হয়, এটা মানে কি খালি, এটুকু মানে কিন্তু খালি, খালি মানে অন রিটার্ন করো অর্থাৎ টু হবে। তাহলে টু হলে কি, কন্ডিশন টু হলে এর মধ্যে ঢুকবে। তাহলে যদি খালি হয় তাহলে আমাকে ইকো করো, ইকো করে বলো হোয়ার ইজ ইয়োর নেম, তোমার নাম কোথায়, তুমি আমাকে নাম দাও, এটা দেখাবে। স্যার যদি খালি ফাংশনটা কি ওই ব্র্যাকেট সহ ইফ এর মধ্যে দিয়ে দেবো যে? হ্যাঁ, পুরোটাই ফাংশন তখন ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে আবার এই যে পোস্ট আন্ডারস্কোর ইউজার নেম এটাও দিছি আমি, মানে ওই ইন্ডেক্সটা তো ধরে দিতে হবে যে খালি কোনটার মধ্যে, এই ফিল্ডের মধ্যে। মানে ফুল ফাংশনটাই দিতে হবে, হ্যাঁ, ফুল ফাংশনটাই দিতে হবে। ইকুয়াল ইকুয়াল খালি। না, ইকুয়াল ইকুয়াল খালি না, এর কাজই হচ্ছে খালি রিটার্ন করা, এই ফাংশনের কাজই খালি রিটার্ন করা অর্থাৎ ট্রু রিটার্ন করা। আর যদি খালি থাকে তাহলে ট্রু, তাহলে কন্ডিশনও ট্রু হবে, কন্ডিশন ট্রু হলে কি ভিতরে ঢুকবে, আর ট্রু না হলে এলস, ELSE এলস। এখানে দেবো থ্যাংক ইউ, তুমি আমাকে দিছো, থ্যাংক ইউ দিছো, দেখি আসলে দেখায় কিনা আমার। চলেন আমি রিলোড দিলাম। উপরে কিছু কমেন্ট টমেন্ট করা আছে নাকি? এই যে ইকো টিকো এগুলা ফেলে দিতে হবে অবশ্যই, নইলে আসবে না। সেভ নেম কিছু দিলাম না, সাবমিট দিলাম। এই যে হোয়ার ইজ ইওর নেম, তোমার নাম কোথায়, কিছু সাবমিট দিলাম, থ্যাংক ইউ। তাহলে আমরা কিন্তু ধরতে পারছি, যেহেতু একটা ধরতে পারছি সেহেতু সবগুলো ধরতে পারবো না। জি স্যার। হ্যাঁ, সবগুলাই আমি ডুপ্লিকেট করি। ওকে, তিনটা জিনিস তিনটা ডুপ্লিকেট করলাম। এখানে ওটার মধ্যে কি দেবো, ইমেইল, এই নেমের কাছে দিব পোস্ট আন্ডারস্কোর ডলার আন্ডারস্কোর পোস্ট ব্র্যাকেট দেয়া, যে ইউজার নেম দিছি ওইখানে দেবো ইউজার ইমেইলটা। একটা ব্র্যাকেট মনে হয় কম হয়েছে না? আর কি কথা বলে না কেন? এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। কন্ডিশনে ঠিক আছে। স্যার বেশি হয়েছে মনে হচ্ছে। না, এখন না ঠিক না, আচ্ছা আছে। ঠিক এখন আছে ঠিক এখন আছে। ঠিক আছে, প্রথম এমটির একটা কমা ছিল। এটা কন্ডিশনের পোস্ট মেসেজ, কপি মেসেজেরটা তুলে নিয়ে এইখান থেকে এই পর্যন্ত পেস্ট। ওকে, সেভ। তাইলে ব্যাগে যাই, কিছু না দিলে দেখেন হোয়ার ইজ ইওর নেম, হোয়ার ইজ ইওর নেম, হোয়ার ইজ ইওর নেম, তিনটাই নেম আসলো কেন? ও, আমি তো তিনটাই ইকোর মধ্যে নেম দিছি। তিনটাই নেম হয়েছে। হ্যাঁ, ইমেল কমেন্ট মেসেজ, দেখেন হোয়ার ইজ ইওর নেম, হোয়ার ইজ ইমেল, হোয়ার ইজ ইওর মেসেজ, এভাবে কি দেখানোর কথা? আচ্ছা দেখি আমি ইয়া দেই, নেম দেই, ইমেল দিলাম না মেসেজ দিলাম, থ্যাংক ইউ, হোয়ার ইজ ইওর ইমেল, থ্যাংক ইউ। কেমন না বিষয়টা? মানে তিনটাই আসতেছে বারবার। তো এইরকম না কইরা আমি আপনাদের শিখাইছি না যে প্রথমটা আগে চেক করে, প্রথমটা ট্রু আর ফলস হলেই সেকেন্ডটা যাবে, না হলে প্রথমটা আটকে দেবে, একটা এলসিফ করে দিয়ে করতে দেখাবে। পারবেন স্যার। হ্যাঁ, এলস এলসিফ কি দিয়ে। করবেন? এক্ষেত্রে কি করব আমরা, এলসিফ দিয়ে করব। তাহলে এলস এখানে ফেলে দেই, এখানেও ফেলে দেই, এই যে হয়ে গেল আমার কাজ। এখানে শুধু এলসিফ দেব, ELSC এলসিফ। এলসিফ এর মধ্যে তো কন্ডিশন থাকেই, TLSE, আর কিছু না হলে এলসটা, এই যে
বুঝতে পারছেন আমার কাহিনী? এখন এখন ইফ কন্ডিশন এটা চেক করবে, চেক করে যদি খালি পায় তাহলে এর মধ্যে ঢুকবে, আর নিচে আসবেই না, দেখবেই না, একটা করে দেখাবে। যদি এটা ট্রু হয় তাহলে এলসি পরেরটা চেক করবে, পরেরটা ট্রু হলে ঢুকবে, আর ফলস হলে এটাতে আসবে। সবগুলো যখন ফলস হয়, অর্থাৎ সবগুলোর ভ্যালু যখন থাকবে, তখনই সে আমাকে থ্যাংক ইউ দেখাবে, তার আগে দেখাবে না। তো চলেন দেখি কাজটা হইলই কিনা আদৌ। নেম দিলাম না, হোয়ার ইজ ইওর নেম? ওকে, নেম আসছে, দিলাম নেম। সাবমিট দিলাম, হোয়ার ইজ ইওর ইমেল? ওকে, ইমেল আসছে, সাবমিট দিলাম, হোয়ার ইজ ইওর মেসেজ? মেসেজ দিলাম, সাবমিট দিলাম, থ্যাংক ইউ। দেখেন এখন আমার সুন্দরভাবে তিনটাই দেখাচ্ছে। ভালো কথা, সুন্দরভাবে আমার তিনটাই দেখাচ্ছে। তাইলে এটা কি? আচ্ছা, আমরা আগে এটা দেখি। আমার এই তিনটাই কিন্তু চমৎকার ভাবে কাজ করতেছে, ভ্যালিডেশন হচ্ছে। এখন ভ্যালিডেশন হওয়ার পর এইখানে আমরা সেভ করবো কিনা এটা পরে দেখবো, তার আগে দেখি এইখানে ইমেল দিছি, এটা কিন্তু কোনো ইমেইল না। সাবমিট দিলাম, সে আমাকে ধরতেছে, প্লিজ এন্টার ইওর ইমেল অ্যাড্রেস। আচ্ছা ধরুক, আমি এখানে এসে এর টাইপ কি আছে, ইমেল আছে না, আমি এর টাইপ ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এখন এটা কি কোনো ইমেল? সাবমিট দিলাম, আমার কিন্তু সাবমিট হচ্ছে। তাহলে এটা এখন কি করব? আমার তো ইমেলটা হচ্ছে ভ্যালিডেট করে দিতে হবে না, যে যতই ফেলে দিক ব্যাকএন্ডে আমি একটা ভ্যালিডেট করে দেব যেন এটা ফেলতে না পারে। কারণ এরকম অনেকেই পাবলিক আছে যারা ফেলে দেবে, ইয়া করবে, ঝামেলা করবে। বিষয়টা তো আমরা তাইলে কন্টাক্টের টাইপ ইমেল না দিয়া টেক্সট দিতেই পারি, কারণ যেহেতু ফেলেই দেবে আমরা টেক্সট দিয়ে রাখি, আর ফেলে দেওয়ার কষ্টকর দরকার নেই, আমরা দিয়ে রাখলাম, যা আর তোর কষ্টকর দরকার নেই, আমরা কষ্ট করে দিলাম। কিন্তু ওকে তো আর এইভাবে আমি ঢুকতে দেবো না, ওকে পিওর একটা ইমেল দিতে হবে। যে কালকে না প্রশ্ন কে যেন প্রশ্ন করছিল যে ভাই ও যদি ভুল ইমেল অ্যাড্রেস দেয়। জি স্যার, আমি বলছিলাম। হ্যাঁ, ও যদি ভুল ইমেল অ্যাড্রেস দেয় ওকে আমরা আটকে দেবো, ওকে যেতেই দেব না। এখন ধরেন আপনার একটা নামের ইমেল অ্যাড্রেস, সব টাক্সার কম বেশি এস এর কাছে 8 দিলেন, এটা তো আর আপনার ইমেল অ্যাড্রেস না, এটা তো আর ধরা যাবে না। এটা ধরতে হলে কি করতে হবে, আপনার সম্পূর্ণ গুগল থেকে যত জিমেল এর যাবত করছে সব জিমেল নিয়ে আসতে হবে, নিয়ে এসে চেক করাইতে হবে, আপনার ডাটাবেজে রাখতে হবে, রেখে চেক করাইতে হবে যে এর মধ্যে কোনো ইমেইল আছে কিনা তোমার এই নামে, যদি থাকে তাহলেই হবে। কিন্তু এটা তো কখনোই সম্ভব না, জীবনেও সম্ভব না। ওরা কি আপনাকে সবার ইমেল দিবে? কখনোই দিবে না, একজনের email। মিলিয়ন বিলিয়ন ইমেল গুলো স্যার স্যার। মনে করেন আপনার ও একটা ইমেল সাবমিট করছে, ওর একটা ভেরিফিকেশন কোড বা এরকম কিছু। হ্যাঁ সেটাই তো যাবে। এখন কথা হলো ও যদি ভুল ইমেল অ্যাড্রেস দেয়, আমার ওর ইমেলের সম্পূর্ণ টাকচাই দিতে হবে, কোনো উল্টাপাল্টা ইমেল দিলে হবে না, অবশ্যই দিতে হবে। কিন্তু আমরা এটা ধরতে পারবো না যে ও এস এর কাছে 8 দিল, ও যদি ভুল ইমেল অ্যাড্রেস দেয় আমরা ওইটাতে লিঙ্ক চলে যাবে, কিন্তু ওটা ইমেল অ্যাড্রেস নাই, লিঙ্ক যাবে না, এরর আসবে, সেটা ওর লস হবে। এখানে ওকে আমরা বলবো যে তোমার ইমেলটা চেক করে দেখেন। অনেক সিস্টেমে বলে যে আসলে তোমার ফোন নাম্বার এটা দিছো, এটা ইমেল দিছো, এটা ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে এখন সাবমিট করা, না থাকলে এডিট করা যাও, অনেক সেকশন ইয়া থাকে এখন। কিন্তু আমরা এইটা ওকে আটকায় দিতে পারি যে ও কোনো উল্টা পাল্টা কিছুই দিতে পারবে না। বুঝাইতে পারছি? এখন এইটা চেক করার জন্য আমার কি করতে হবে? এইটা চেক করার জন্য আমার করতে হবে হলো, আমার একটা কিওয়ার্ড আছে। আচ্ছা চলেন এইগুলা সব অফ করে দেবো, আমি অফ করে দিয়ে আমি শুধু আচ্ছা ইমেলটা আগে একটু কপি করি। আমি শুধু ইমেলটা নিয়ে আগে কাজ করি, দেখি ওর উল্টা পাল্টা ইমেলটা আগে ধরতে পারি কিনা, তারপরে এখানে এসে আবার অ্যাড করে দেব। কি কাজ?
ওকে, আমি বলবো যে তোমার ইমেলটা ঠিক কিনা, স্ট্রাকচার ঠিক কিনা এটা দেখবো। এটা দেখার জন্য আমাকে একটা ফাংশন হেল্প করবে। সেটার নাম হচ্ছে ফিল্টার 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 ভার, VAR। ফিল্টার ভার নামে আমার একটা ফাংশন আছে, সেটা আমাকে হেল্প করবে যে এইটার মধ্যে মানে এটাকে আমি যে ভ্যালিডেটটা করব সেটা হেল্প করবে। তো ফিল্টার ভার আমার কি নাই, দুইটা প্যারামিটার নাই। একটা হচ্ছে কাকে ভ্যালিডেট করব, আমি ভ্যালিডেট করব হচ্ছে যে পোস্ট আন্ডারস্কোর ইউজার ইমেইল, এই পোর্শনটুকুকে আমি ভ্যালিডেট করব। মানে এই ফিল্ডটাকে পোস্ট আন্ডারস্কোর ইউজার ইমেল তো আমার ইনপুট ফিল্ডে একটা নির্দিষ্ট একটা ইনপুট ফিল্ড, এই ইনপুট ফিল্ডকে আমি ভ্যালিডেট করব। কি ভ্যালিডেট করব, এখন আর একটা কমা দিয়ে প্যারামিটার আরেকটা দিতে হয়, দুইটা প্যারামিটার দিলে অবশ্যই মাঝখানে একটা কমা দিতে হয়, এটা তো আমরা আগেই শিখছি। তো এই ফিল্টার আপনার দুইটা প্যারামিটার নাই, ফিল্টার ভার ফাংশনটা। তো আমি বলে দিলাম যে ভ্যালিডেট করব ফিল্টার ভার দিয়ে, কাকে ভ্যালিডেট করব, এই $_post ইউজার ইমেলকে ভ্যালিডেট করব। এখন ওকে বলে দেব কি ভ্যালিডেট করব, সেটা হচ্ছে ফিল্টার ভ্যালিডেশন করব ইমেলটাকে। এখানে একটা কিওয়ার্ড আছে ভ্যালিডেশনের, যদি চান আমি আপনাদের একটু যা দেখাই। সেটা হচ্ছে FIL, যদি আমিও ভুল করি আমার হচ্ছে সঠিক করে দেবেন। এই যে ফিল্টার ভ্যালিডেশন ইমেইল, এই আমার কিওয়ার্ড লাগবে PHP। তো এটা যদি কিওয়ার্ড লাগে, এবং দেখেন সবগুলো কিন্তু বড় হাতের, অর্থাৎ আমার এখানে অবশ্যই বড় হাতের লাগবে, যেটা যেভাবে দেয়। এটা কিন্তু PHP এর একটা কিওয়ার্ড প্রি ডিফাইন করা কিওয়ার্ড। এটা আমরা আরো দেখবো, একটু ওয়েট, আমরা এই কাজটাকে করে নেই। তাহলে এখানে দেব কি ভ্যালিডেট করবে, আমার এই ইমেলটা ফিল্টার ভ্যালিডেট করে দাও। FIL ফিল্টার VA ভ্যালিডেট ফিল্টার ভ্যালিডেট ইমেইল। এই যে এই কিওয়ার্ডটা দিলেই হবে। ওকে, যদি এই কিওয়ার্ডটা দিলেই হয়। আচ্ছা, আমরা একটু চেক করি তো কি আসে, চেক করতে পারি না? এখানে ইকো দেই, ইকো। দেখেন আমি কি কাজ করতেছি, সেটা হচ্ছে আমি জানি যে হবে, কিন্তু আমি চেক করতেছি কনফিডেন্স হওয়ার জন্য। কেন চেক করতেছি? কারণ হচ্ছে আমি লাইন বাই লাইন কাজ করতেছি, যেন আমার ভুল না হয়। যদিও ভুল হয়, আমি লাইন বাই লাইন কাজ করলে কোন লাইনে ভুল হয় আমি কিন্তু দ্রুত সেই লাইনে সল্ট আউট করতে পারতেছি। এর কারণে আমি ভালো শিখতেছি, ভালো শিখাইতেছি। তো প্রথম অবস্থায় আপনার খুবই লাইন বাই লাইন কাজ করবেন, ভেঙে ভেঙে কাজ করবেন। দেখেন এই যে পেঁচায় গুছায় কাজ করি, পরে কিন্তু আমি ফেলে দিই, এগুলা ফেলে দিয়ে নির্দিষ্ট জিনিস নেই, আমি কিন্তু এক লাইনে করতে পারতাম। তো আপনারা, আমার রিকমেন্ডেশন হবে আপনার লাইন বাই লাইন কাজ করবেন, যেন ভুলগুলা না হয়। বুঝতে পারছেন? ওকে, দেখি আমি এখন উল্টা পাল্টা মেল দিয়ে একটু চেক করি যে কি তফাৎটা হয়। প্রথমে আমি এর মধ্যে হাবি দিলাম, সাবমিট দিলাম, কিছুই আসতেছে না। ওকে, ভালো কথা। দেখি আমি একটা ভ্যালিড ইমেল দেই, দেখি কি আসছে। ভ্যালিড ইমেল পাচ্ছে, মানে আমার কিন্তু একটা পার্থক্য দিচ্ছে। কি পার্থক্য? যদি ভুলভাল দেই তাইলে সে আমাকে কিছুই দিচ্ছে না, আর যদি সঠিক দেই সে আমাকে দিচ্ছে। তাহলে এটা নিয়ে আমি কন্ডিশন চালাতে পারি না, যে যদি তুমি ঠিক দাও তাহলে আমাকে দেখো ভালো, যদি তুমি খারাপ দাও তাহলে আমাকে দেখো খারাপ। তাহলে কি আমি ইফ ইফ এটা কি ভালোর জন্য, ভালোটা না? এর মধ্যে যদি ভালো দেয় তাহলে তো এটা দেখায়, তাহলে এটা আমরা ধরি কন্ডিশনে ঢুকাই দেই।
এটা ফেলে দিই। কন্ডিশন ঢুকা দিলাম, এর মানে কি এখন এটা ভালো দিলে আমাকে দেখাবে। ওকে, ইকো করো। স্যার ওইটা কমেন্ট করে রেখে দিতেন। আচ্ছা, কমেন্ট করে রেখে দিলাম। ওকে, তুমি আমাকে এখানে ইকো করে দেখাও। ইকো কি করো, এটা দেখাও, এটা ভালো, এটা ভালো। আর যদি খারাপ হয় তাহলে আমাকে দেখাও এলস। এলস এর মধ্যে যায় দেখাও যে ইকো এটা কি দিলাম, ইকো কাজ করে নাই, এটা খারাপ। ওকে, আমাকে এটা ভালো এটা খারাপ দেখাও। দেখেন, এবার আমি একটু রিলোড দিই আগে। ভ্যালিড মেইল দিলাম, এটা ভালো, আমাকে আউটপুট দিচ্ছে। একটা উল্টা পাল্টা মেইল দিলাম, এটা খারাপ। মানে আমি কিন্তু ধরতে পারতেছি তাইলে যে ইমেলের স্ট্রাকচার না দিলে ভালো খারাপ ধরা যাচ্ছে আমার। যদি ধরা যায় তাহলে আমরা ফালাইতে পারি না। কিন্তু আমি ভালো হলে তো যেতেই দেব, আর খারাপ হলে আটকিয়ে দেব। খারাপ হলে বলবো যে তোমার ভালো ইমেল দাও। এখন তাইলে কি করব, এটার উল্টো কাজ করতেছে না, এটা তো এখন সিধা কাজ করতেছে যে ভালো হলে এটা দেখাও আর খারাপ হলে এটা দেখাও। আমি চাচ্ছি যে তুমি খারাপ হলে আমাকে এই ফরম্যাটটা দেখাও যে তোমার TOMAR তোমার ভালো ইমেইল দাও, এটা দেখাতে। তাইলে এখন আমি কি করব, কন্ডিশন আমি কি করতে পারি? এখন কিন্তু ভালো হলেই তোমার এটা দেখাবে আর খারাপ হলে এটা দেখাবে। কিন্তু আমি চাচ্ছি না, খারাপ তো আর আমি চাচ্ছি না। এখন আমি চাচ্ছি একটা পোর্শনই, সেটা হচ্ছে এটা যখন খারাপ হবে তখনই আমাকে এটা দেখাবে, আর ভালো হলে কোনো কিছু দেখানোর দরকার নাই আমার। এই ক্ষেত্রে আমি এই কন্ডিশনটাকে কি করতে পারি বলেন তো একটু? আরেকটু সহজ করি, এরকম আসছিল না? তো আমি চাচ্ছি ভালো হলে এটা দেখাবে আর খারাপ হলে তো এখন এটা দেখাচ্ছে, তো খারাপ হলে এটা দেখাবে আর ভালো হলে এটা দেখাবে, মানে উল্টা চাচ্ছি। তো উল্টা হওয়ার জন্য কি করতে হয়? জায়গা চেঞ্জ করে দিলে হবে না? আপনার উপরটা নিচে নামাই দেন, নিচেরটা উপর তুলে দেন। এই ইকো উপরেরটা হ্যাঁ নিচে দেওয়ার নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না ঠিক আছে, জায়গা চেঞ্জ করলে হবে, মানে জায়গা চেঞ্জ করলে কি হবে, শুধু ইকো এখানে লেখাই চেঞ্জ হচ্ছে। আমি চাচ্ছি কন্ডিশনটাই চেঞ্জ হতে, কারণ আমার কন্ডিশনটা চেঞ্জ হওয়া দরকার। আপনি তো চাচ্ছেন উপর নামাদার থেকে এখানে লিখে দিলেই তো হয়, এখানে তো আমি এটাই লিখে দিতে পারি, কিন্তু আমি তো সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি কন্ডিশনটা চেঞ্জ হতে। একটু চিন্তা করেন, দেখেন পারবেন? আমি দেখাইছিলাম 2-3 বার এই কাজ। স্যার এর আগে কি করেছেন যে ইমেল চেক করার পরে ইমেল দিয়ে কারেন্ট চলে গেছে, যে আমি ডিসকানেক্ট হয়ে গেছি। মানে এর আগে ইমেল করছিলাম, দিয়ে, জি ইমেলটা ফিল্টার করছি, মানে সরি ইমেলটা ভ্যালিডেশন করছি। ভ্যালিডেশন একটা কিওয়ার্ড দিয়ে দেখছি যে এই পোস্ট আন্ডারস্কোর ইউজার ইমেলের মধ্যে ভালো আছে না খারাপ আছে। যদি ভালো থাকে তাহলে আমাকে ভালো রিটার্ন করে, খারাপ থাকলে কোনো কিছু রিটার্ন করে না। তো আমরা এইটা ধরেই হচ্ছে একটা কন্ডিশন চালাইছি যে যদি ভালো থাকে তোমার তাহলে এটা রিটার্ন করে, প্রথমটা ইফেক্টটা, আর যদি খারাপ হয় তাহলে এলসেটটা রিটার্ন করে। এটাই করছি। আমি এখন চাচ্ছি যে খারাপ হইলেই তোমার ইফেক্টটা রিটার্ন করবে, আর ভালো হইলে এলসেটটা রিটার্ন করবে। এলসে যা লিখে তাই রিটার্ন করবে। মানে এটা যা করছে তার উল্টোটা করব, উল্টোটা আমি বলেই দিচ্ছি মুখের কাছে। নট সাইন দিয়ে করে দেবেন স্যার। নট, হ্যাঁ দেখেন ইমতিয়াজ ভাই বললো আর আপনারা কেউ পারলেন না। এটা উল্টা করতে অনলি এখানে নট সাইন দিয়ে দেব। নট সাইন দিলে দেখেন এটা দেবে আর এটা করবে যে এটা ভালো। দেখেন খারাপ হইলে ইফেক্টটা হবে আর ভালো হইলে হচ্ছে এটা হবে।
মানে এই কন্ডিশনটা উল্টা হয়ে গেল, পুরোই উল্টা হয়ে গেল, আগে যা ছিল তার উল্টা। আগে ছিল হচ্ছে ভালো হলে রিটার্ন করতো, আর এখন খারাপ হইলে রিটার্ন করবে। খারাপ হলেই ইমেলটা রিটার্ন করবে, মানে হচ্ছে এটা ঢুকবে, আর ভালো হলে কোনো কিছু রিটার্ন করবে না, অর্থাৎ এটা ঢুকবে। চলেন দেখি কাজ আসলেই করে কিনা। খারাপ হইলে তোমার ভালো ইমেল দাও, আর ভালো ইমেল দিলে এটা ভালো, অর্থাৎ এল সেটটা এটা ভালো। দেখেন এল সেটটা, কিন্তু আমার তো ভালো দিলে এটা ভালো দেখার দরকার নাই, আমার এটারই দরকার নাই, আমার শুধু এইটুকুর দরকার যে খারাপ হইলে বলবে ভালো ইমেল। তাহলে এটা কাট করে কি করবো আমরা এখন? কাট করে এই যে আগে কন্ডিশনটা করতেছিলাম না, সেইখানে এসে আমরা এই ইমেলের নিচে আরেকটা এলসিফ দেব, আরেকটা এলসিফ দিলাম, ইএলএসি এলসিফ। একটা করে ইন্টার দিয়ে একটু ফাঁকা করে দিই যেন বুঝতে পারি আমরা ভালোভাবে। দেখেন এখন আমি কি করছি, এই ইমেলটা চেক করবে তোমার ইমেল কোথায়। আমি প্রথম থেকে বলি, এই ইফ কন্ডিশনটা চেক করে তোমার ইউজার নেম কোথায়। যদি ইউজার নেম ফাঁকা থাকে, এমটির কাজ, তখন এটা দেখা ভিতরে ঢুকবে, আর কিছু যেতে দেবে না। যদি ফাঁকা না থাকে ইমেইলে আসবে। যদি ইমেল ফাঁকা থাকে তাহলে ভিতরে ঢুকবে, আর যদি না ফাঁকা থাকে তাহলে কন্ডিশন ট্রু হবে না, বাইরে চলে যাবে। এসে আবার এইখানে এসে আবার ইমেল চেক করতেছে যে তোমার ইমেলটা ভালো কিনা। আর এটা নট সাইন মানে হচ্ছে তোমার এটা ইমেল ভালো না। ভালো না মানে কন্ডিশন ট্রু, ট্রু হলে এটা ঢুকবে তোমার ভালো ইমেল দাও। আর যখন ভালো ইমেল দিবেন এই কন্ডিশনটা হবে ফলস, মানে এটাতে আর ঢুকবে না, তারপর একটা মেসেজ চলে যাবে। তার মেসেজ যদি মেসেজ থাকে তাহলে আর মেসেজ ঢুকবে না, ইকো থ্যাংক ইউ আপনাকে দেখাবে। এখন ইমেইলও ভ্যালিডেশন হইলো, শুধু ভ্যালিডেশন না, ভ্যালিডেট ইমেইল ভ্যালিডেশনও হইলো। এখন আমি রিলোড দিই, দেখেন আমি প্রথম দিয়ে কাজ করি, কিছুই নাই, সাবমিট দিলাম। তোমার নাম দাও, আচ্ছা নাম নিলাম। তোমার ইমেল দাও, ওকে ইমেইলও দিলাম, উল্টাপাল্টা ইমেল দিলাম। এখানে লিখছে তোমার ভালো ইমেল দাও, খারাপটা দিছি, আচ্ছা ভালো ইমেল দিলাম, সাবমিট দিলাম। তোমার মেসেজ দাও, আচ্ছা মেসেজও দিলাম, থ্যাংক ইউ, সর্বশেষে আমাকে থ্যাংক ইউ জানাইছে। এই হচ্ছে আমার ফর্ম ভ্যালিডেশন। এখন বলেন বোঝেন নাই কে কে? স্যার আমার একটা কোশ্চেন আছে, এই যে বিভিন্ন 3-4টা অপশন দেওয়া থাকে, চেকবক্স অথবা মেল ফিমেল, এগুলো কিভাবে ভ্যালিডেট করবে স্যার? চেক বক্স মেল ফিমেল ওগুলারও ভ্যালিডেট আছে। ওগুলো তো অনেকগুলো অপশন থাকে, অনেকগুলো থেকে একটা চুজ করতে হয়, তারপরে অনেকগুলা থাকে, একটা চুজ করতে হয়, এটারও ভ্যালিডেশন। দেখেন চেক বক্স অনেকগুলো থাকে, একটা চুজ করতে হয় না। চেক বক্স আপনি যতগুলো ইচ্ছে চুজ করতে পারেন। এটা ভ্যালিডেশন বলতে এটাতেও ওই চেক বক্সের ভ্যালুটা আমরা ধরবো, ধরে বলবো যে এর মধ্যে এমটি ফাংশন আছে কিনা। যদি খালি থাকে যেতে দিও না, যদি শিওর দিতে হয়। আর যদি আমরা নরমাল দিই, চেক বক্স ভ্যালিডেশন না, তোমার এখন দিলেন হবির কিছু পার্ট, তোমার হবি দাও, কাজল হবি না থাকে, উইয়ার্ড মানুষজন হয়, তাইলে ওটা চেক বক্সের দরকার হয় না। তাহলে রেডিও বক্সে আপনার একটা সিলেক্ট করতেই হবে, জেন্ডার রেডিও একটা বক্সে দিতে হবে, দাঁড়ান। চেক বক্সে যখন এই ভ্যালুগুলো ধরবেন তখন এই ভ্যালুগুলো ধরে ডাটাবেসে সেভ করে দেবেন, সেভ করে দেবেন। চেক বক্সে ভ্যালিডেশন দরকার হয় না, যদিও হয় আমরা এইভাবেই ধরবো। আর রেডিও বাটন করতেছেন, এটাতে হ্যাঁ দিতে হবে, কারণ আপনি ছেলে না মেয়ে এটা তো আমার বুঝতে হবে। তো রেডিও বাটনে দুইটা ভ্যালু ধরবো, ধরে এটা যদি ফাঁকা থাকে তাহলে যেতে দেবো আর না। ওই টার্মস এন্ড কন্ডিশনের মতো। হ্যাঁ সব কন্ডিশন ভাই, ভ্যালিডেশন পুরোটাই কন্ডিশন, সিস্টেম লগ ইন পুরোটাই কন্ডিশন। না স্যার ওইটা না, ওইটা না স্যার, ওই প্রাইভেসি পলিসি একটা আছে না স্যার, ওইটা মানে টিক মার দিয়ে তারপরে সামনে যাইতে হয় স্যার, ওইরকম বলতেছি স্যার। অনেক কিছুই আছে, ধীরে ধীরে আমরা সবই জানতে পারবো। দেখেন এইখানে ফিল্টার ভ্যালিডেট ইমেল দিছি, এই ভ্যালিডেট শুধু ইমেল না, ইমেল স্যানিটাইজ করা যায়। মানে যদি অনাকাঙ্ক্ষিত ওয়ার্ড চলে আসে, বড় ছোট আসে, কিংবা ভুলভাল ইমেলের কিছু ওয়ার্ড আসে, সেটা স্যানিটাইজ করা যায়। ইভেন এই ফিল্টার শুধু ইমেল না, ফিল্টার মেসেজ ফিল্টার, এই যে রেডিও বাটন হ্যান ত্যান যা বলেন সবই আছে। কোথায় আছে? আমার অনলাইনে।
তো চলেন দেখি আমি ফিল্টার ভ্যালিডেট, আমি এখানে লিখি FILTR ফিল্টার var in PHP, যদি এখানে ফিল্টার যাই বানান এই সব ঠিকভাবে চলে আসবে, গুগল আছে কি জন্য। দেখেন W3 স্কুল আছে, PHP ম্যানুয়ালও আছে, আমরা দুটাতেই যাই দেখি। PHP ম্যানুয়ালে এসে আপনি একটু বুঝতে কষ্ট হবে, সবই আছে। আমি প্রথম দিনে বলছি সাইটটা একটু অগোছালো টাইপ, মানে আমাদের বিগিনারের জন্য বুঝতে একটু সমস্যাই হয়। তো আমরা যাবো হচ্ছে W3 তে, স্যার, দেখেন। একটু না পুরোটাই অগোছালো স্যার। যাই হোক, আমরা W3 তে এসে দেখবো ফিল্টার ভালের, দেখি ইয়াগুলা কই আছে আমার। ফিল্টার ভাল ইমেইল, ভ্যালিডেশনটা আর আছে। ফিল্টার var ফাংশন, var সিনট্যাক্স, ফিল্টার হ্যাজ var, ফিল্টার আইডি, ফিল্টার ইনপুট। আমি ফিল্টার PHP ফিল্টারে যাই, দেখেন আমি তো করলাম একটা PHP হ্যাজ var চেক whether, কি এটা, whether a variable of specified input type exit, মানে একটা স্পেসিফাইড ইনপুট সাথে মিলানোর জন্য এটা ব্যবহার করা হয়। একটা নির্দিষ্ট ইনপুট দিবেন, এইটাই হলে ঢুকতে দিবে। ফিল্টার আইডি, ফিল্টার ইনপুট, ফিল্টার লিস্ট, এগুলা সব ফিল্টার। ফিল্টার পোস্ট, গেট, কুকিজ, var, ফিল্টার ফ্ল্যাগ, নান। দেখেন এইখানে কতগুলা ভ্যালিডেশন আছে, আরো আছে। ফ্ল্যাগ কি জিনিস? ফিল্টার ফ্ল্যাগ? ফিল্টার ফ্ল্যাগ, আচ্ছা ফিল্টার ফ্ল্যাগ দিয়ে আমি কাজে দেখাবো। ফিল্টার ফ্ল্যাগ হচ্ছে পতাকার মতো, একটা উঠবে উঠবে না, উঠবে কোথায় কি হবে এটা। কান্ট্রি সিলেক্ট করা মনে হয় স্যার। হ্যাঁ, ফিল্টার ফ্ল্যাগ নান, অল অ্যালাউ, নো ফ্ল্যাগ। এই ফ্ল্যাগের একটু কাজও আছে, দেখাবো না। দেখেন কতগুলা ফাংশন, আমার কিন্তু সবগুলা জানা নাই। দেখেন অনেক স্টুডেন্ট আছে যাদের আমি জানি, তাদের যদি বলি যে এটা একটু দেখেন, তারা করে কি, কিছু কিছু স্টুডেন্ট এসে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে, মুখস্থ করে এসে বলে স্যার মুখস্থ করে আসছি। কেন ভাই, আপনাকে মুখস্থ করার কথা বলছি, বলা হয়েছে? কারণ যেই জিনিস আপনার অনলাইনে থাকবে সেই জিনিস কেন মাথায় মুখস্থ করে প্রেসার নেবে? স্যার আইনস্টাইনের নাম্বারের মতো স্যার। দেখেন, হ্যাঁ অবশ্যই। দেখেন PHP এখানে বলে দিছে এটা ম্যানুয়াল। আপনি যখন কোনো ইনস্ট্রুমেন্ট কেনেন কিংবা ওষুধ খান, ম্যানুয়াল দেখেই তো খান। ওটা কি কখনো মুখস্থ করেন? নাকি না। করতে করতে একটা আয়ত্তে এসে যায় যে কোনটা কি আছে, মানে সময় সাপেক্ষ, সময় কম লাগে। আবার কিছুদিন পর কিন্তু ভুলেও যান ওষুধ খাওয়ার কথা, তারপরেও কি ম্যানুয়াল দেখেই সব কাজ করে। আপনারা কি জানেন হচ্ছে প্লেন যে চালায়, প্লেনে ইঞ্জিন ফেল করলে কি হয়, কি করে পাইলট? প্লেনের ইঞ্জিন ফেল করলে ওর ম্যানুয়ালি একটা চালায়। ম্যানুয়াল আছে, সরাসরি বই বের করে। ও যদি 30 বছর এক্সপিরিয়েন্স হয়, ও যদি সবও জানে, তারপর ম্যানুয়াল বের করতে হয় যে এক ইঞ্জিন ফেল করলে এটা করো, দুই ইঞ্জিন ফেল করলে এটা করো, এটা অন অফ করো, এটা অন অফ করো। ও ম্যানুয়াল দেখেই কাজ করবে। ও যদি 30 বছর অভিজ্ঞতা হয়, সব যদি মুখস্থও থাকে, তারপর ম্যানুয়াল দেখে কাজ করে। তো আমাদের তো এটা ম্যানুয়াল দিয়েই দিছে, অনলাইনে ম্যানুয়াল, আপনি কেন কষ্ট করে মুখস্থ করবেন? শুধু এসে দেখবেন কোথায় কি আছে, যেন আপনি সার্চ দিলে সহজেই খুঁজে পান। আর সময় বাঁচানোর জন্য একটু ভালো করে দেখবেন যেন আপনি লিখতে পারেন। আবার তো আপনার স্মার্ট কোড এডিটর আছে, সেটা সাজেস্ট করবে, ভুল লিখলেও সে সাজেস্ট দেবে। তো সময় বাঁচানোর জন্য শুধু শুধু মুখস্থ কেন করবেন, একটু দেখবেন ভালো করে, যেন মনে থাকে কোথায় কি থাকে, এটাই। দেখেন এইখানে ফিল্টার, অনেক ফিল্টার করা আছে। এখানে এসে দেখবেন এগুলা কি কি কাজ করে, কেমনে কেমনে কাজ করে, হালকা একটু প্র্যাকটিস করার ট্রাই করবেন। এইটা হচ্ছে কাজ। তাহলে আমরা মেইন টপিক থেকে সরে গেছি, আমরা কইছিলাম তো এই হচ্ছে, হ্যাঁ ফিল্টার ভ্যালিডেশন। তো আপনি শুধু এই ভ্যালিডেশন ইমেল করতে পারবেন না, ইমেল স্যানিটাইজ করতে পারেন, হ্যান ত্যান যা ইচ্ছে করতে পারেন। ওইখান থেকে একটু ডকুমেন্টেশন দেখতে হবে কোথায় কিভাবে করা যায়, ম্যানুয়াল পরে পরে কাজ করতে হবে। আচ্ছা এই যে এতক্ষণ কাজ করলাম, এটা কি কোনো কাজের মধ্যে পড়ে?
না কোনো কাজ মানে স্যার? এটা শুধু শেখার জন্য করলাম, কোনো কাজের মধ্যেই তো পড়তেছে না, কারণ আমার ডেটাগুলো এখনো আমি সেভ করতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ এখানে স্যার। ভালো ডেটা দিলে আমাকে বলতেছে থ্যাংক ইউ, আমি থ্যাংক ইউ দিয়ে কি করব? আমার এই ডেটাগুলো সেভ করতে হবে, আর সেভ করার জন্য ডেটাবেজে যেতে হবে। আর ডেটাবেজে যাব আমরা ব্রেকের পর, ব্রেকের আগে আর যাব না। স্যার ফ্রেশ মাইন্ডে যাব। তার আগে আপনাদের প্র্যাকটিস দেব। কি প্র্যাকটিস? এটা হচ্ছে ফ্ল্যাকের কথা বললেন না, ফ্ল্যাকের একটা ছোট্ট কাজ আছে। সেটা হচ্ছে আমাকে একটা অ্যারে প্রিন্ট করে দেখাবেন। আবার অ্যারেতে আসি আমরা। আপনারা একটা অ্যারে নেবেন, অ্যারের মধ্যে কিছু লিখবেন, কিছু ভেরিয়েবল রাখবেন, কিছু ইন্ডেক্স রাখবেন, কিছু ভ্যালু কিংবা ইন্টিজার, যাই হোক একটা অ্যারের মধ্যে যা যা রাখেন, নাম কিংবা নাম্বার যা রাখেন, কিংবা কোনো গাড়ির কোম্পানির নাম কিংবা ক্রিকেটের প্লেয়ারদের নাম লিখে আমাকে চেক করে দেখাবেন কন্ডিশন চালায়া যে এই অ্যারের মধ্যে আমার এই নামটা আছে কিনা। ধরেন বাংলাদেশ টিম, বাংলাদেশ টিমে ৮ জনের নাম দিবেন, ৮ জন ৭ জন এরকম নাম দিয়ে আমাকে চেক করে দেখাবেন যে মুশফিক আজকে খেলবে কিনা। মুশফিক দিলেন, তারপর দিলেন হচ্ছে তামিম আজকে খেলবে কিনা। এটা একটা করে দেব, আমাকে সিস্টেম বলে দেবে হ্যাঁ সে খেলবে, হ্যাঁ সে খেলবে না। একটা অ্যারের মধ্যে সবার নাম দিবেন, দিয়ে হচ্ছে ওইটা কন্ডিশন দিয়ে কিভাবে হয়, এর আমাকে ফর ইচ না কিভাবে হয় ওইটা দিয়ে প্রিন্ট করে দেখাবেন। এটা প্র্যাকটিস এখন স্যার করবেন। কারেন্ট নেই স্যার। তাহলে কি হলো আপনার? নাই আর কেউ বলেন? স্যার আমি আর একটা জিনিস আইডিয়া নিতে পারবো? এটার মাধ্যমে চেক করে করতে হবে কি ইফ দিয়ে। অবশ্যই ইফ দিয়েই তো সব। ইফ দিয়ে আবার ফর ইচও লাগবে, কারণ লুপ ঘুরবে, সবগুলা ঘুরে চেক করবে আমার যে এর মধ্যে আসলে মুশফিক আছে কিনা, সবগুলাকে ঘুরে চেক করতে হবে আর আমার। কোশ্চেনটা আবার বলুন তো, মানে ওই সবাইকে ইনপুট দিয়ে দেবো আগে থেকে অ্যারেতে? দেখেন অ্যারের মধ্যে ৫ জনের নাম লিখবেন, যে হ্যাঁ কোনো হ্যাঁ ৫টা প্লেয়ারের নাম লিখবেন বাংলাদেশ টিমের। আচ্ছা লিখে তারপর চেক করবেন, আগে ফর ইচ চেক করবেন যে হচ্ছে এর মধ্যে এই ৫ জনের মধ্যে মুশফিক কি আজকে খেলতেছে, মুশফিক কি আছে। এটা কন্ডিশন দিয়ে যদি থাকে তাহলে লিখবেন আছে, না থাকলে নাই। আচ্ছা স্যার এটা কিন্তু তো আমরা যেটা করছি এটা এখন, এটা চেক করতে ইউপিএসসি দাঁড়ান, করা একটু যাবে স্যার? শেষ করি। এইটা চেক করতে হলে আপনাকে কি করতে হবে, পুরো অ্যারেটাকে কিন্তু ঘুরাইতে হবে আগে। না ঘুরাইলে ও কিভাবে দেখবে যে এই অ্যারেটা, অর্থাৎ এই নামটা আমার এই কন্ডিশন নামটা আমার অ্যারের মধ্যে আছে কিনা। তো ফর ইচও লাগবে, কন্ডিশনও লাগবে। ফর ইচ চ্যানেল কন্ডিশন কি দেবো এখন স্যার? সাদত স্যার ভাই বুঝতে বলেন। পারছি। স্যার এখানে আপনার যখন সবগুলো অ্যারে নিব না, হুম অ্যারে নিয়ে আপনার ফর এইচ দিয়ে স্যার যখন এটা ঘুরবে যে নামগুলা যখন দিব, তারপরে ইফ এলস দিয়ে ওটা দিবেন যে যখন একটা একটা করে চেক করবে, যখন ইফ এলসে আসবে স্যার, হুম। যে যখন মনে করেন না প্রথমে সাকিবের নাম আসছে, সাকিব হইলে মানে মুশফিক লাগবে তো আমাদের, সাকিব হইলো যে না এটা মুশফিক না, না অমুক না, আসছে এটা স্যার। আমাকে সিস্টেম শুধু বলবে মুশফিক আছে কি নাই, আর সাকিব আছে কি নাই এটা দেখার দরকার নাই। না না স্যার, এটা তো ও চেক করবে, মানে একটা একটা করে আমরা কন্ডিশন লিখে দিব আর কি স্যার, ইফ এলস এর মতো। মুশফিক থাকলে বলবে যে মুশফিক আছে, মুশফিক না থাকলে বলবো মুশফিক নাই। হ্যাঁ এটাই, এটাই করতে বলছি আমি। এখন করে দিব স্যার? হ্যাঁ এখন করবেন, এখন করবেন। এর সাথে কি ব্রেক টাইমটা দিয়ে দেবো আপনাদের? জি স্যার। ওকে। পিএসপি মাই অ্যাডমিন এইটুকু লেখার পর, লোকাল হোস্টের পর এইটুকু লেখার পর ইন্টার দিবেন, দেখেন একটা প্যানেল আসবে। এটা সম্বন্ধে কিন্তু আমরা আগেও জানি, যখন স্যার হচ্ছে আমরা আমরা লোকাল হোস্ট দিলে এটা আসে না কেন এরকম পেজটা? ওয়ার্ডপ্রেস লোকাল হোস্ট এটা দিলে মনে হয় হচ্ছে দেখা যায় হচ্ছে আপনাদের লোকাল হোস্ট দিলে এইরকম পেজ আসে না একটা কেন? ড্যাশবোর্ডে নিয়ে যায় মানে। হ্যাঁ ড্যাশবোর্ডে নিয়ে যায়। আমি প্রথম দিন কিন্তু ওয়ার্ডপ্রেসের সময় বলছিলাম যে এএসটি ডগের মধ্যে এসে দেখেন আপনার এখানে একটা ইন্ডেক্স এইচটিএমএল ফাইল আছে, সেটা কাট করে বাইরে আনবেন। এই যে এই ফাইলটা ওইখানে আছে, এই ফাইলটা কাট করে বাইরে আনবেন।
এখন এই ফাইলটা রান হইলে এই ফাইলের সাথে হচ্ছে আপনার htdocs রান করবে। আর যখন এটা ভিতরে থাকে এই ফাইলটা রান হওয়ার সাথে সাথে ড্যাশবোর্ডটা রান হয়। ওই ফাইল ওপেন করে দেখবেন ওর মধ্যে পাথ দেওয়া আছে, অর্থাৎ ওই ফাইলটা কাট করে এইখানে এনে রেখে দেবেন, মানে একটা ফোল্ডার বাইরে এনে রেখে দিলেন index.php, এই লোকাল হোস্টটা চলে আসবে। বুঝলাম। ওকে, তো এইটা হচ্ছে আমার কি PHP MyAdmin হচ্ছে, এটা আমার ডেটাবেস। এই ডেটাবেসের সাথে আমি কাজ করব এখন থেকে। এখন কথা হলো এই ডেটাবেস সম্বন্ধে আমার একটু ধারণা আগেই আছে, কারণ আমরা ওয়ার্ডপ্রেস করছি, ওয়ার্ডপ্রেস সাথে ডেটাবেস আছে, কিন্তু ওইখানে খুবই ছোট্ট একটা ধারণা ছিল, সেটা হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করা, কিন্তু আমরা পুরোটা দেখি নাই, জানি নাই। তাইলে এটা একটা ভালো করে চিনে নেন, কোথায় কি আছে, আজকে যা ঘাটবেন, দেখবেন, কি করবেন না করবেন, সব সুন্দর করে কোথায় কি আছে দেখবেন। এখন কথা হলো যে আমরা যেই কাজটা করছি শুধু ডেটাবেস ক্রিয়েট করা করছিলাম ওয়ার্ডপ্রেসে, আজকে আমরা একটু বিস্তারিত দেখবো তার থেকেও বেশি। কিন্তু তার আগে এই যে একটা প্যানেল আসতেছে, লিংক, মেনু বার, সাইট মেনু, হ্যান ত্যান, এইগুলা কোত্থেকে আসতেছে? কিছুক্ষণ আগেই দেখালাম, এইগুলাই আসতেছে হচ্ছে এই PHP MyAdmin থেকে। কই গেল আমার বাচ্চারা? PHP MyAdmin, এই ফোল্ডার রান হয়ে এর মধ্যেই সবগুলো আসতেছে। এই ফোল্ডারটা হচ্ছে রান হয়েছে, এর মধ্যে একটা ডিলিট করে দেখেন কি হয়। এই হচ্ছে কথা। তো এই যে ডেটাবেসটা, অবশ্যই আপনাকে জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করে এই MySQL সার্ভারটা দিতে হবে। শুধু MySQL নামে ডেটাবেস আছে আর ডেটাবেস নাই, নাকি ডেটাবেস বলতেই MySQL? কেউ কি বলতে পারেন 2-3টা ডেটাবেসের নেম? আছে স্যার। স্যার বলেন তো নেম কি কি হয়? ওই যে স্যার কি যেন মঙ্গোডিবি কি কি হ্যাঁ হ্যাঁ, জ্যামের মধ্যে আছে স্যার। মারিয়াডিবি, মঙ্গোডিবি, এখানে আরো কতগুলো আছে তো, এই যে মঙ্গো, ফাইলজিলা, মার্কারি, টমক্যাট। ওরাকল, টমক্যাট, হ্যাঁ স্যার। তারপরে SQLite, এই যে এতগুলা ডেটাবেস, এই যে এতগুলা ল্যাঙ্গুয়েজ, এর তো কারণ আছে। কারণ হইছে আমরা ল্যাঙ্গুয়েজ এতগুলা জানি, কারণ এক একটার জন্য এক একটা ভালো। তো ডেটাবেজও এই রকমই, এক একটা ডেটাবেজের সাথে একটা ল্যাঙ্গুয়েজ খুব ভালো যায়, মানে কাজ করতে সহজ হয়, বোঝা যায় সহজে, স্কুয়েল কুইরি গুলা করা যায়, এগুলা। তো কোনটার সাথে কোনটা যায় এটা তো আমাদের একটু জানা উচিত। যেমন আমি কিছু জানি, সেটা হচ্ছে ASP.NET এর নাম শুনছি না আমরা? ASP.NET হচ্ছে, এটা একটা ফ্রেমওয়ার্ক, সি শার্প, এটা হচ্ছে কি আপনার মাইক্রোসফটের ল্যাঙ্গুয়েজ। তো এইটার সাথে ডেটাবেজের, 7টা মাইক্রোসফটের ল্যাঙ্গুয়েজ স্যার। হ্যাঁ, সি শার্প, ASP.NET, ASP.NET মানে ফ্রেমওয়ার্ক, আমার ভুলও হতে পারে কিন্তু আমি জানি এতটুকুই। তো এইটা হচ্ছে MySQL, এটা যা হচ্ছে SQLite ডেটাবেসটা হচ্ছে মাইক্রোসফটের SQLite, এটার সাথে যায়। আবার জাভার সাথে যায় হচ্ছে ওরাকল ডেটাবেসটা। তারপরে আমরা পিএসপি করি, পিএসপির সাথে খুব ভালোভাবে MySQL যায়, এই কারণেই কিন্তু সবাই বলে পিএসপি MySQL, কারণ পিএসপির সাথে MySQL খুবই ভালো হয়ে যায়, এবং অন্য ল্যাঙ্গুয়েজের সাথে অন্য ডাটাবেস থেকেও এটা ভালোভাবে যায়। এটা খুবই বিগিনার ফ্রেন্ডলি। তো পিএসপি MySQL কিভাবে আসলো? এই এসকিউএলটা কি? এসকিউএলটা হচ্ছে একটা কুইরি, এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচারড কুইরি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এটা কিভাবে কাজ করে, যেমন কিভাবে কাজ করে বলি। ধরেন আমি 4 বছর আগে ফেসবুকে কি ধরনের একটা পোস্ট দিছি, 4 বছর পর ওই দিনেই কিন্তু আমাকে সে দেখাচ্ছে। কিভাবে দেখাচ্ছে? কারণ ফেসবুকের ডেটাবেস তো শুধু আমার তথ্য নাই, হাজার হাজার বিলিয়ন বিলিয়ন তথ্য, এই সকল তথ্যর মধ্য থেকে আমারটা খুঁজে আনতেছে। কিভাবে আনতেছে? এটাই হচ্ছে স্ট্রাকচারড কুইরি ল্যাঙ্গুয়েজ বা এসকিউএল দিয়ে খুঁজে আনতেছে, স্কুয়েল দিয়ে। এই খুঁজে আনাকে স্কুয়েল বলে, বা খুঁজে আনার পদ্ধতিটা স্কুয়েল।
এই খুঁজে আনার জন্য স্কুলটা ব্যবহার করা হয়, যেভাবেই নেন আপনারা। এই যে নির্দিষ্ট জায়গাতে খুঁজে আনে, এটা যেহেতু স্কুয়েল, এটা তাহলে মাই স্কুয়েল নামটা কি, মানে আমার স্কুয়েল আমার কুইরি, এরকম কিছু? আপনি কি এই গল্পটা জানেন মাই স্কুয়েল নামটা কিভাবে আসছে? না স্যার। এটা তথ্য হচ্ছে যখন হচ্ছে মাইস্কুয়েল তো একজন ডেভেলপার মেইনলি বানাইছে, তারপর হচ্ছে একটা টিম হয়েছিল। তো ওই যে ডেভেলপার যে হেড ওই টিমের, তার শখ ছিল হচ্ছে নিজের ছেলে মেয়ের নামে হচ্ছে বিভিন্ন নাম রাখা, বিভিন্ন নাম রাখা। তো এই ক্ষেত্রে তার এক মেয়ের নাম ছিল হচ্ছে মাই। তো তার নাম অনুসারে হচ্ছে মাই স্কুয়েল। এই মাই মানে আমার না, এই মাই মানে হচ্ছে ওই ভদ্র মহিলার নাম, তার একটা মেয়ের নাম। ইভেন এই লোক আর একটা করছে, ডাটাবেজ বানাইছে, সেটার নাম হচ্ছে মারিয়া ডিবি। এই লোকের আর এক মেয়ের নাম ছিল মারিয়া, এই কারণে আর এক ডেটাবেজের নাম রাখছে মারিয়া ডিবি। ডিবিতে হচ্ছে ডেটাবেজ। এখন কথা হলো, এই যে স্কুয়েল মাই স্কুয়েলের ব্যাক এন্ডে কিন্তু মারিয়া ডিবির কাজ হয়, মানে সে আগে মারিয়া ডিবিটা করছিল, তারপর মারিয়া ডিবির কোড আইনে এটা আরো ইউজার ফ্রেন্ডলি করার জন্য আর একটা ডেটাবেজ বানাইছে। এটা হচ্ছে আপনার নাম দিছে মাই স্কুয়েল আপডেট ভার্সন। দেখেন এখানে লেখা আছে সার্ভার টাইম মারিয়া ডিবি, মানে আর মারিয়া মনে ডিবি। হয় মারিয়ার নামে বানাইছে, আর মনে হয় মাই এসে ঝগড়া করতেছে ওর নামে বানাইছে, আমার নামে কেন বানাও নাই। হ্যাঁ, এই দুইটা হচ্ছে দুইটা তার দুই মেয়ের নামে এই দুইটা ডেটাবেজ বানাইছে। মারিয়া ডিবির থেকে আবার ডেটাবেজের ওই পদ্ধতি স্ট্রাকচার নিয়ে আবার মাইস্কুলটা আপডেট করছে, কিংবা অন্য একটা ডাটাবেজ বানাইছে আরো ইউজার ফ্রেন্ডলি হিসেবে। এই হচ্ছে তথ্য। তো এইভাবে হচ্ছে ডাটাবেজ আসছে। তাহলে ডাটাবেজ আমরা কিভাবে কাজ করব, কিভাবে লিংক আপ করব আমার সাইটের সাথে? স্যার এইখানে তার আগে মেমোরি। আপনি বললেন যে স্যার হ্যাঁ, 4 বছর আগের তথ্য একই দিনে এনে দেখায়, যে এটা কিভাবে খুঁজে জানে স্যার এতগুলোর মধ্যে থেকে? এতগুলোর মধ্য থেকে এইটাকেই বলা হয় স্কুয়েল করা, কুইরি করা। এই কুইরি করা হচ্ছে এই যে স্কুয়েল, SQL স্ট্রাকচার্ড কুইরি ল্যাঙ্গুয়েজ। কুইরি চালায়, যে কোনো কাজে একটা কুইরি চালিয়ে রাখে, সেট করে রাখে যে এই দিনে আমার আজকের এত তারিখে বিগত এই 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 বছরের এই তারিখে যেসব স্ট্যাটাস দিছে এই স্ট্যাটাস গুলো তুমি ওইখানে শো করে দিবে তার ওয়ালে। এই কুইরি করে আমরা সমস্ত কাজ করব। এই কুইরিটা যেভাবে ফেসবুক কুইরি করে সেভাবে আমরা কুইরি করে আমাদের কাজগুলা করব। প্রথমে হাতে ধরে শিখবো, তারপর আমরা কুইরি করে ডাটাবেজের তথ্য আউটপুট দেবো। সেটাই বলতেছি যে এই ডাটাবেজে কিভাবে আমি আমার সাইট থেকে তথ্য এখানে ঢুকাবো, এখান থেকে বের করব, এটা করার জন্য আমার কুইরি শিখতে হবে। আর এটা মোটামুটি ওই শুধু দেখলে হবে না, কিছুটা মুখস্থও করতে হবে। কুইরিটা মুখস্থ বলতে প্র্যাকটিস করতে হবে, এতে যতটুকু মনে থাকে। তো আমরা প্রথমে আপাতত একটু দেখি কোথায় কি আছে। এই যে বাম পাশে যে সাইড বারটা, এইটা হচ্ছে আমার সাইড বার মেনু। এইখানে হচ্ছে ডেটাবেস থাকে, ডেটাবেস নেম থাকে। আর এই যে নিউটা, নিউ হচ্ছে নতুন ডেটাবেস ক্রিয়েট করা। এটা মনে হয় ওয়ার্ডপ্রেসেও বলছিলাম, এই কারণে আমি একটু হালকাভাবে বলি। এটা ডেটাবেস ক্রিয়েট করা। এটা হচ্ছে ডেটাবেস, দেখতে পাবেন আপনি আপনার কয়টা ডেটাবেস এখানে, এটা যায় এটাও তাই। এসকিউএল এটা কিউরি করার অপশন। এগুলা ইউজার অ্যাকাউন্ট, আপনার কি কি ইউজার কিভাবে অ্যাকাউন্ট করবে এটাও দেখবো। এক্সপোর্ট ইম্পোর্ট, আপনার কিভাবে তথ্য এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারেন। সেটিং, এখানে এসে আপনার ডেটাবেসে কিছু সেটিং চেঞ্জ যদি করতে ইচ্ছে হয়, কাজ করার জন্য দরকার হয়, করবেন। রিপাবলিকেশন, নতুন ভাবে আবার পুনরায় একটা জিনিস পাবলিকেশন করবেন কিনা, এইটা ধীরে ধীরে আমরা এগুলা দেখবো। তার আগে প্রথমে আমরা চলেন আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করি, তারপর আমরা একটা টেবিল ক্রিয়েট করব। এতদিন তো এই যে নিউ এ ক্লিক করছি ডেটাবেস, এখন ওই নিউ এ ক্লিক করলেই ডেটাবেস হবে। ক্রিয়েট ডেটাবেস, এখানে একটা ডেটাবেসের নেম দেব। এখানে আমরা একটা ডেটাবেসের নেম দেব। কি নাম দেওয়া যায়? কক্স ডব্লিউপি ওয়ার্ডপ্রেস দিছে এখানে, আমরা এখানে কক্স ও এক্স ডব্লিউডিডি দিলাম। দেখেন এইখানে কিছু কনভেনশন আছে। কনভেনশন হচ্ছে ডেটাবেস যদি সবসময় ডাবল ট্রিপল অড হয়,
তাহলে মাঝখানে আন্ডারস্কোর দেবেন, কখনো হাইফেন, কমা, ক্লোন, সেমিকোলন এগুলো ইউজ করবেন না। সব ওয়ার্ড গুলা সবসময় ছোট হাতের দিবেন, অর্থাৎ লোয়ার কেস দিবেন। কোনো ওয়ার্ড অর্থাৎ কোনো লেটার আপার কেস হবে না, সব লোয়ার কেস দিবেন। তারপর ক্যামেল কেস যদি ব্যবহার করা হ্যাঁ, যাবে না? ক্যামেল কেস ব্যবহার করা যাবে না স্যার? না ডলার সাইন এগুলো কিছুই না, এটা ভেরিয়েবলে। সব ইয়া দেবেন, লোয়ার কেস দেবেন, সিঙ্গেল নাম দেবেন, কখনো প্লুরাল নাম দেবেন না। যেমন ফিশ, ফিশেস, পেন, পেন্স, এরকম কোনো নাম দেবেন না, সরাসরি সিঙ্গেল নাম দেবেন। যদি 2-3টা ওয়ার্ড হয় মাঝখানে আন্ডারস্কোর দেবেন। লোয়ার কেস দেবেন, কখনো নাম্বার ইউজ করবেন না। মিনিংফুল দেওয়ার ট্রাই করবেন। এটা হচ্ছে ডেটাবেস কনভেনশন। আরো কনভেনশন আছে, ধীরে ধীরে আমরা বলবো। তো দিয়ে এই দেখেন ইউটিএফ MV4 জেনারেল সিআই, আমার এটা অনেক আগে করছি, আমার এটা করি দেখে এটাই আছে। আপনাদের হয়তো সুইডেন এন্ড ল্যাটিন টাইটেন থাকতে পারে। এইখানে গিয়ে এই ইউটিএফ 8 জেনারেল MV4 জেনারেল সিআই, এটাও না, দেব হচ্ছে আমরা ইউটিএফ 8 MV4 না, ইউটিএফ 8 জেনারেল সিআই অনলি, এটা দেব। এটা দিয়ে দিই ইউটিএফ 8 জেনারেল সিআইটা কই, এই যে ইউটিএফ 8 জেনারেল সিআই, এটা দিয়ে দেবেন। দিয়ে ক্রিয়েট করে দেবেন। ক্রিয়েট করলে দেখেন আমার একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। দেখেন আবার এখানে ধরে নিছে কক্স, একই নাম যেহেতু প্রথমে 2বার পাইছে, তো ধরে নিছে এটা আন্ডারে 2টা হচ্ছে ইয়া। কক্স একটা আলাদাভাবে ফোল্ডার করে নিছে সে, ধরে এর মধ্যে রেখেছে 2টা ডেটাবেস, মানে একটা নাম দেয়া ডেটাবেস অটো কানেক্ট ইয়া করে নিছে, যে যেহেতু প্রথমে 2টা নাম পাইছে একই ওই নাম। এর আগে একটা দিছিলেন যে ডব্লিউপি। কক্স WP দিছিলাম, এটা কোনো সমস্যা নেই, এভাবে ওরা রাখে, ও একটু সুন্দর করে সাজিয়ে রাখছে। হ্যাঁ, তো এইখানে এসে আপনার ক্রিয়েট টেবিল ক্রিয়েট করতে হবে। এই যে ওয়ার্ডপ্রেসে এর আগে আমরা কিন্তু টেবিল ক্রিয়েট করি না, অটো ক্রিয়েট করছি, কিন্তু এখন থেকে আমার টেবিল ক্রিয়েট করতে হবে। টেবিল ক্রিয়েট করার কিছু কনভেনশন আছে। প্রথম হচ্ছে, যদি 2-3 অক্ষরের নাম হয় আন্ডারস্কোর দেবেন। আর সব সময় টেবিল সব সময় প্লুরাল দেবেন, ডেটাবেস কিন্তু সিঙ্গুলার, আর টেবিল সব সময় প্লুরাল দিতে হবে। তারপরে এই টেবিলের কি থাকে, রো থাকে আর কলাম থাকে, রো থাকে আর কলাম থাকে। এই কলামের নামগুলো কি দেবেন, এই কলামের নাম অবশ্যই এই ইউজার নেমের ইনপুট ফিল্ডে আছে, ইনপুট ফিল্ডে যে নেম আছে, নেমের মধ্যে যে ইউজার নেম আছে, এই নেম গুলা দেবেন। এই নেম গুলা দেওয়ার সুবিধা আছে, একটু ওয়েট করেন আপনারা, একটু আসে। কলামের নেম মানে ওকে, তো কি করবেন, এই নেমগুলা ইউজার ইনপুট ফিল্ডের যে নেম আছে সেই নেমগুলা কলামের নেম দিবেন। কারণ হচ্ছে এই একই নেম দিলে আমার ভুলের 99%ই ভুল ইরোর থেকে বাঁচা যায়। একই নেম দিলে অনেক সুবিধা হয়, সেটা ধীরে ধীরে পরে বলবো। এটা গেল কনভেনশন। এখন রুলস কি, অর্থাৎ নিয়ম কি, যেগুলো না দিলেই নয়, সেইটা স্যার একটা একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে মানে আমরা হচ্ছে যে টেবিল ক্রিয়েট করবো, যে ধরেন 3টা রো আছে আমার টেবিলের মধ্যে, হ্যাঁ, প্রথম কলামের মধ্যে তো হেডার দিতে হবে, ওই হেডার নেম গুলো মানে ওই ইনপুট ফিল্ডের নামগুলো এনে বসাই দেবো, আর বাকিগুলো কলামগুলো খালি রাখবো নিচের গুলো। না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে, দেখেন আমি শেষ করি তারপর প্রশ্ন করেন।
এখন আমরা টেবিল কিভাবে ক্রিয়েট করবো, এটা তো গেলাম কনভার্সন। প্রথমে বললাম, প্রথমে হচ্ছে আমার যতগুলা ইনপুট ফিল্ড থাকবে, ধরেন আছে কি আমার ইনপুট ফিল্ড তিনটা, ইউজার নেম, ইউজার ইমেল, ইউজার মেসেজ। আমরা তো এই তিনটার ডাটাই নেব না, এর বেশি তো আর নেব না। আমার আছে তিনটা ফিল্ড, তো তিনটা ফিল্ড থাকলে অবশ্যই আমরা একটা করে তিনটা তো কলাম নেবই, মানে তিনটা কলামের মধ্যে তিনটা ডেটা রাখবো। আর একটা কলাম বেশি নেব, সেটা হচ্ছে আইডির জন্য, যেটা ডেটাবেস অটো ক্রিয়েট করবে। আইডি মানে নাম্বার 1 2 3 4 এভাবে নাম্বার আসবে, যে ডেটাবেস অটো ক্রিয়েট করবে। অর্থাৎ আমাদের তিনটা কলাম ইনপুট ফিল্ড থাকে, তিনটা ডাটা নেওয়া দরকার হয়, আমরা কলাম নম্বর নেব চারটা, সবসময় একটা করে বেশি নেব। চারটা থাকলে নেব পাঁচটা, পাঁচটা থাকলে নেব ছয়টা। এখন কলাম আর রো কি, এটা আপনারা ভালোভাবেই জানেন। রো হচ্ছে ভার্টিক্যালি আর কলাম হচ্ছে হরিজেন্টালি, মানে আনুভূমিক বরাবর বাম থেকে ডান পর্যন্ত রো। তো আমরা এই রো এর কোনো সংখ্যা নেব না, রো তো অটো ক্রিয়েট হবে। আমি একটা করে তথ্য ইনপুট দেব, একটা রো এর মধ্যে আইডি হবে এক, নেম হবে, ইমেল হবে, পাসওয়ার্ড হবে, কিংবা মেসেজ হবে, একটা রো গেল। আবার আরেকটা ইউজার আরেকজন ইনপুট দিলে আরেকটা আইডি ক্রিয়েট হবে, আরেকটা রো ক্রিয়েট হবে। এইভাবে নিচ দিয়ে মানে নিচে রো ক্রিয়েট হবে, আমরা শুধু কলামগুলো ক্রিয়েট করে দেব। এখন ইমতিয়াজ ভাই কি কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আমি হচ্ছে তো কলাম বানাই দেব, নাম হ্যাঁ দিয়ে ইমেল, নেম, পাসওয়ার্ড বানাই দেবো, আর হ্যাঁ, বাকিগুলো ওরা দিলে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। অটোমেটিক ক্রিয়েট হবে নিচে কলাম। মানে এখন আপনি একটা ফর্ম রেজিস্ট্রেশন করেন, এখন কয়জন ইউজার ফর্মটা ফিল আপ করবে সেটাকে আপনি জানেন, আপনি রো ঠিক করে দেবেন। রো হচ্ছে যতজন ইউজার করে একটা করে রো অটো ক্রিয়েট হবে, তৈরি হবে। আর স্যার হচ্ছে যদি আমরা শুধু আমি কলামটা সিলেক্ট করে দেবো, কলামটা লিখে দেবো। আমি যদি নির্ধারিত 50 জন নেবো, আমার এখানে রেজিস্ট্রেশন না, 50 জন নেবো, নির্ধারিত 50টা। 50 জন নিলে আপনার আইডি আছে, নাম্বার আছে, সেইখানে হচ্ছে আইডি নাম্বার দিতে হবে, সেটাও বলবো, ধরতে ধরেন। আচ্ছা আচ্ছা। তো তাহলে আমাদের এইখানে ইনপুট ফিল্ড কয়টা? তিনটা, ইউজার নেম, ইউজার ইমেল এন্ড ইউজার মেসেজ, তিনটা। তো আমরা তাহলে কলাম কয়টা নেব এখন, বলেন কেউ? চারটা। চারটা। দেখেন চারটা ডিফল্ট চারটা। চারই দেওয়া থাকে, যদি আপনি 2 3 4 দিতে চান দিবেন। আবার যদি মনে করেন যে পরে আপনার আরেকটা কলাম দরকার, আমাদের দরকার হয়, তখন আবার অ্যাড করা যায়, ডিলিট করা যায়, সবই করা যায়। তো কলাম চারটা, একটা নেম দেব টেবিলের। টেবিলের নেম আমি কি দেব? কন্টিএসসিটি, কন্টাক্ট আন্ডারস্কোর, দেখেন আগেই ছিল MASSAGES, মেসেজেস। বুঝতে পারছেন? মেসেজ কিন্তু দেব না, কারণ সবসময় টেবিলের নাম আমি প্লুরাল দেব, মেসেজেস। ডেটাবেসের এস নাম বা হবে ইএস লাগা সিঙ্গুলার, দিবেন। হ্যাঁ টেবিলের নাম হবে মেসেজেস প্লুরাল। একটা এস না, আবার ক্যাটাগরি প্লুরাল কিভাবে করবেন? আচ্ছা, শেষে, এস বা ইএস হ্যাঁ এগুলো লাগা শেষে দিবেন। ওয়াই বাদ দিয়ে IES, মানে যেভাবে প্লুরাল হয় অবশ্যই প্লুরাল মিনিংফুল দিতে হবে। ওকে, আমি কিন্তু টেবিলের নাম লিখলাম। এখন এই যে ক্রিয়েট টেবিল, এখানে তো ক্রিয়েট করছে, এখন এই গো দিলে হবে। কিভাবে হবে? এই গোর ব্যাকএন্ডে মাইস্কুয়েল কুইরি লিখে রাখছে, এই গো দিলেই কাজ করবে। আমরা দেখব ধীরে ধীরে যখন ইয়া করব, তখন হচ্ছে গোতে আর দেব না, আমরা কুইরি চালাই ক্রিয়েট করব। আচ্ছা আপাতত আমি গোতে দেই, ক্রিয়েট করি। গো দিলাম, দেখেন আমার একটা প্যানেল ওপেন হইলো। সেটা হচ্ছে এটা কি, নেমের জন্য। কি কি নেম দেব? প্রথমটা অবশ্যই আমার আইডি দিতে হবে, অবশ্যই কলামের নাম সবগুলা ছোট হাতের হবে, বুঝছেন? সব ছোট হাতের নাম দিবেন। এখন এসে আমি এই ইনপুট ফিল্ডের নামগুলো আমি যদিও জানি, তবুও কপি করে দেব যেন ভুল না হয়, একই থাকে। ইনপুট ফিল্ডের নাম আর কলামের নাম আমার সেম হতে হবে। দেখেন নেম দিলাম, দেন ইউজার ইমেল, দেন ইউজার মেসেজ, আমি নাম দিলাম। এখন এই যে অনেকগুলো অপশন আছে না, কোনটার মধ্যে কি দেব? প্রথমে আসেন টাইপ, এর টাইপ কি দেব? এখানে ক্লিক করেন, দেখেন টাইপ, ইন্টিজার, ভার্কার, টেক্সট, ডেট, নিউমেরিক, হ্যান ত্যান অনেক কিছু আছে। তো এখানে আমি টাইপ কি দেব?
আইডি, এই আইডি গুলো আমার কি হবে 0 1 2 3 4 5 6 7, এই শুধুই নাম্বার হবে না? স্যার এগুলো কি ইন্ডেক্সিং হিসাবে হয় না, আইডি গুলোকে? এগুলো হচ্ছে আইডি নাম্বার বলে। এই আইডি নাম্বার ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয় না, এটা 1 থেকে অটো ক্রিয়েট হয়। সে একটা কলাম হলে 1 নাম্বার, দুইটা কলাম হলে 2 নাম্বার, তিনটা কলাম হলে 3 নাম্বার। আর এই আইডি ধরেই আমার ম্যাক্সিমাম কাজ করা লাগে। আইডি নাম্বারটা হয় ইউনিক, একটার সাথে আরেকটা কখনোই মেলে না। তো এই 1 2 3 4 5 এই শুধু নাম্বার আসবে, তাহলে এর টাইপটা কি দিতে পারি আমরা? নিউমেরিক? না, নিউমেরিক আমরা দেব ইন্টিজার। ইন্টিজার ভ্যালু তো হবে শুধু এই যে 1 2 3, এ তো আর ক খ এক এই এবিসি এগুলা হবে না। আচ্ছা টাইপ দিলাম, তাহলে লেন্থ কত দেব? মানে কতগুলা হচ্ছে রো হবে আমরা এখানে বলে দিতে পারি। এই যে ইমতিয়াজ ভাই বললো 50টা, আমরা 50টা দিতে পারবো না, কিছু নির্দিষ্ট নিয়ম আছে। তো আমরা এইখানে লেন্থ কত দিতে পারি? আমি যদি 11 দেই, এর মানে কি জানেন? আমি যদি 1 দেই এর মানে জানেন? আমি যদি 2 দেই 3 দেই? স্যার 11 দিলে 10টা না, ভ্যালু আবার আসবে আমার। এর মানে হচ্ছে 1 দিলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 2 দিলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 দিলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেন তো কত? 999। 999। হ্যাঁ 999। তাইলে আমি 1 2 3 এইভাবে দিতে পারি। 50 দিলে হবে 50 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এর মানে কি আমার 50 দিতে পারতেছি কোনো? না। যদি আমি 50 হয় দিতে হবে 1, নয় দিতে হবে 2, 9 হতে হবে 9, 9 হতে হবে 99, 50 আমরা দিতে পারবো না। তো এই আইডিতে সর্বোচ্চ দিলে মানুষজন দেয় 11। কারণ হচ্ছে 11 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 11টা 9, এর বেশি আর আইডি কিন্তু হয় না সচরাচর। এটাই প্রচুর আইডি, মানে সর্বোচ্চ সিকিউরিটি নিয়ে। আপনি আরো বেশি দিতে পারেন, 1000টাও দিতে পারেন, মানে 1000টাও 9 দিতে পারেন। কিন্তু কথা হলো এমনি জায়গা ফুরানো লাভ আছে ডাটাবেজের? জায়গাতে 1 জিবির দাম হচ্ছে আপনার 2-3 হাজার টাকা 1 বছরের জন্য ভাড়া দেয়। ওই মারে তো মা। শুধু শুধু জায়গা নষ্ট করার দরকার নাই। সর্বোচ্চ সবাই আমরা যা করি 11 দিই, 11 দিতে পারেন, আবার কমও দিতে পারেন, বেশি দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তারপরে এই যে ডিফল্ট এগুলা এখনই ধরার দরকার নাই, এগুলা তেমন কিছুই না। তারপর আমরা আসবো হচ্ছে, দাঁড়ান প্যানেলটা কই, এই যে এইদিকে আইসা এই একদম এইখানে আসবেন। এসে দেখেন অটো ইনক্রিমেন্ট এআই কমেন্ট, এটার মানে হচ্ছে অটো ইনক্রিমেন্ট। এখানে আপনার টিক চিহ্ন দিতে হবে। এটা দেওয়ার কারণই হচ্ছে আপনার এই আইডিটা আপনার লিখে দিতে হবে না 1 2 3 4 5 6, এটা অটো ইনক্রিমেন্ট হবে, যতগুলা রো হবে ততগুলোই হবে। এটা টিক চিহ্ন এখানে দিতে হবে। আর এটা টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে এখানে প্রাইমারি নামে অটো সিলেক্ট হয়ে যাবে, যদি সিলেক্ট না হয় সিলেক্ট করে দেবেন। আমার ধারণা অটো সিলেক্ট হয়। এটা গেল। তারপর ইউজার নেম। এখন ইউজার নেম মানুষের কি হয়? ইউজার নেম মানুষের টেক্সট দিলে হবে না, নাম্বারও থাকে স্যার, নাম্বার থাকে না? মানুষের এমডি হ্যান দেন, আবার নাম্বারও থাকে। তো মাসুদ 009, আচ্ছা স্যার, ইন্ডেক্সটা ওই আইডি তো 1 2 3 4 হবে, এটা কি প্রাইমারি কি হ্যাঁ ওইটা প্রাইমারি হবে? কি, ইমেল, ওইটা প্রাইমারি সবার কি। ইমেলটা আলাদা হবে না? হ্যাঁ ইমেলটা তো সবার আলাদা হবে, এটা প্রাইমারি কি হলে ভালো হবে না? ইমেলটা দাঁড়ান, ইমেলটা আলাদা ভ্যালিডেট আছে। আমি এখন ইউজার নেমে আছি, ইমেইলে না। তো এই ইউজার নেমে দেখেন মানুষের আলফাবেট নাম্বার হবে 1 2 3 হয়। এই 1 2 3 এর জন্য দিতে হচ্ছে আপনার ভার্কার, বুঝছেন? 1 2 3 এর জন্য ভার্কার। আর যদি চান যে না 1 2 3 না সমান নাম হবে, তাইলে আপনি দিবেন টেক্স। বুঝতে পারছেন? টেক্স দিবেন। ভার কার্ড দিলে স্যার নামও দেওয়া যাবে, নাম্বারও দেওয়া যাবে। হ্যাঁ, এই কারণে আমরা সবসময় দেখি ভার্কার। তবে ভার্কার দিলে আপনি জানেন এক ওয়ার্ড সমান, এক লেটার সমান কতটুকু জায়গা নেয় ডেটাবেস? এক লেটার এক সমান ওয়ার্ড না সমান স্যার। 2 বাইটের পরিমাণ জায়গা নেয়, অর্থাৎ 16 বিট। আপনার বিট বাইটের হিসাবটা জানেন? বিট বাইট, এক এক বাইট সমান হ্যাঁ 1 বাইট সমান
8 বিট, স্যার 8 বিট করে। 8 8 বিট বিট। করে। তো একটা লেটার লিখলে 2 বাইট জায়গা নাই। তো 2 বাইট, তারপর আসে কিলোবাইট, তারপর আসে মেগাবাইট, তারপর আসে গিগাবাইট, এইভাবেই তো আসে। তো এই কারণে হচ্ছে, যেহেতু জায়গা নিচ্ছে এক ওয়ার্ড, তো যত ওয়ার্ড লিখবেন তত জায়গা নিবে, তো জায়গা নষ্ট করার দরকার আছে? নাম সর্বোচ্চ আপনার কত ওয়ার্ডের হয়? 50 ওয়ার্ড দিলে হবে না? আমরা মোটামুটি 50 ওয়ার্ডই দেই। 50 ওয়ার্ডের বড় আর নাম হয় না। যদি 50 ওয়ার্ডের বড় নাম হয়, তোমার নাম আমার নেওয়ার দরকার নেই। তো 50 বড় ওয়ার্ড নাম। বিশাল বড় না। ইমেইলের মধ্যে নামও থাকে, নাম্বার থাকে, এই কারণে এটাও ভার্কার হবে। এখন এই যে স্যার বলো প্রাইমারি কি, হ্যাঁ এটাও প্রাইমারি কি দেওয়া যায়, যেহেতু আইডি দিছি, এটার প্রাইমারি কি দেব না। এটা হবে 30টাই যথেষ্ট স্যার, হ্যাঁ 50টা 30 লাগে না। যথেষ্ট, হয়তো আপনার ইচ্ছা মতো দিবেন, আপনি সিস্টেমে কয়জনকে কতটুকু জায়গা দেবেন সেটা আপনার ইচ্ছা। ইমেলটা হচ্ছে ইউনিক হয়, ইউনিকের জন্য আলাদা আমাদের কাজ করে দিতে হয়, যে এই ইমেলটা যেন ডাবল না আসে, সেটা আমরা দেব। তো ইমেলটার জন্য জায়গায় কত দেবেন? ইমেলটার জন্য 70 দিলে হয়, 50 দিলে হয়, আমরা 70 কি 80 এর মধ্যেই রাখি। আর ডিফল্ট এগুলা আর কিছু ধরতে হয় না। আর মেসেজের জন্য আপনার কি, এই ভার্কার দেবেন, ভাইকে 2 কিলোবাইট কিন্তু জায়গা নাই, হ্যাঁ সরি 2 বাইট জায়গা নাই। তো টেক্সট মানুষ কবিতাও লিখতে পারে, কিন্তু এখানে যদি ভার্কার দেই তো অনেক জায়গা নেবে না, আমার কি এত জায়গা দেওয়ার দরকার আছে? না, আমরা দেবো এখানে টেক্সট মেসেজ, তুমি কবিতা লেখো লেখো, জায়গা একটু কম নেক। তো এই ক্ষেত্রে এখানে এসে আর লেন্থটা দেবো না, ডিফল্ট একটা টেক্সটের লেন্থ আছে, সেটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এই টেক্সটের কোনো লেন্থ না দিলে ডিফল্ট লেন্থ কত, আর একটা আছে লং টেক্সট, ওইটারও ডিফল্ট লেন্থ কত সেটা দেখে আসবেন। এই হচ্ছে আমার কমপ্লিট টেবিল ক্রিয়েট করা, টেবিলের কলামগুলো ক্রিয়েট করা কমপ্লিট স্যার মোটামুটি। মেসেজের মধ্যে যদি টেক্সট দিয়ে দিলে ও তো নাম্বার আর দিতে পারবে না, ও যদি কোনো নাম্বার দেওয়া থাকে মেসেজের মধ্যে মেসেজের সেটা আর মধ্যে দিতে নাম্বার পারবে। দেওয়ার দরকার নাই তো, তারপর দিয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন। তো এইটা হচ্ছে, স্যার তারপর এখন হ্যাঁ বলেন। 64 কেবি মেবি। না, দেখেন কত ওয়ার্ড জায়গা নেয় সে। হুম। স্যার গুগলে আপনার মাইস্কুয়েল টেক্সট ডিফল্ট লেংথ দিলে 65,534 বাইট আসে। হ্যাঁ এটাই, তো ওইটা সমান 64 কেবি স্যার। হ্যাঁ হতে পারে তাইলে। 64 কেবি একটা মেসেজের সর্বোচ্চ জায়গা নেবে আপনার, ওইটা হচ্ছে কথা। তো আমি ভাইয়া এখন, হ্যাঁ বলেন। ডাটাবেস যেটা নিয়েছিলাম আমরা নিউ দিয়ে, হুম, ডাটাবেস এটা কোনটা? ডেটাবেজ হচ্ছে এই যে এটা হচ্ছে কক্স ডাব্লিউডিডি। ডাব্লিউডিডি আগে একটা ছিল মনে হয়। কক্স ডাব্লিউপি ছিল, আগেরটা ছিল হুম, কক্স ডাব্লিউপি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য, আর এখন আমরা আজকে ক্রিয়েট করলাম কক্স ডাব্লিউডিডি। তো কক্স সেম নামে পড়ছে, পরে কক্স একটা নেমের আন্ডারে এই দুইটা দিয়ে দিছে, ডেটাবেজ অটো, আমরা কিছু করি না, ডেটাবেজ দিয়ে দিছে। তো ভিন্ন নাম দেন আর দিত না, তো ডেটাবেজ মানে আগেরটাও 8 বিট দিয়ে করা যাবে আগেরটাও নাকি? মানে আগে যেটা করছিলেন এখানে বিট চেঞ্জ করেন আগে না আপনি? না, আগে যেটা করছিলাম সেটা তো ওয়ার্ডপ্রেসের জন্য, আর ওয়ার্ডপ্রেসের জন্য ডাটাবেস, শুধু ডাটাবেস নেমটা ক্রিয়েট করতে হয়, তাছাড়া হাত দিতে হয় না, ওরা অটো ক্রিয়েট করে রেখে দেয় সব টেবিল। আচ্ছা, বুঝতে এটা পারছেন? তৈরি করার জন্য ওটা ওখানে হাত দিতে হবে, ওটা ওটা বলতেছেন আর কি, ট্যাব তৈরি করার জন্য। ওয়ার্ডপ্রেসেরটা তো আপনার অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, ওখানে আর কিছু করতে হবে না, এটা তো আমরা কাস্টম করতেছি এর জন্য আর কি। বুঝতে পারছেন কথা? হ্যাঁ ভাইয়া। Okay, এটা আমরা কাস্টম করতেছি। এখন আমরা কলামটা সিলেক্ট করলাম, কোনটার কাজ কি মোটামুটি বললাম, আমরা এখন সেভ দেব। সেভ দিলে দেখেন আমার একটা টেবিল তৈরি হয়েছে, টেবিলের মধ্যে আমার 4টা কলাম। এটা দেখেন প্রাইমারি কি, একটা কি চিহ্ন আইডি, এটা অটো ইনক্রিমেন্ট হবে, দেখেন অটো ইনক্রিমেন্ট। এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, ফেলে দিতে পারেন, আবার মোড়ে ক্লিক করে অনেক অপশন আছে, সেগুলো চেঞ্জ করতে পারেন। চেক অল দিয়ে ডিলিট এডিট সব করতে পারেন। চেক অল দিলে দেখেন কিছু অপশন চলে আসবে, এই যে এখানে ড্রপ টপ আছে, ট্র্যাক, চেক অল উইথ সিলেক্ট ব্রাউজার চেঞ্জ, এই যে ড্রপ ডিলিট করতে পারেন, হ্যান ত্যান অনেক কিছু করতে পারবেন। একটা একটা করে ড্রপ করতে পারেন, চেঞ্জ করতে পারেন, ব্রাউজ করতে পারেন, হ্যান ত্যান অনেক কিছু এখানে আছে, ধীরে ধীরে করা যায় আমাদের।
তো আমরা দেখি স্ট্রাকচারটা দেখলাম স্যার ব্রাউজার আমরা এটা কোন ফাইলটা এডিট করতেছি ওইটা কেমনে বুঝবো স্যার? আমাদের পিএইচপি মাই অ্যাডমিন ওই ফোল্ডারটাতে তো অনেক মানে ফোল্ডার আছে, ওখানে অনেক ফাইল আছে। আপনার তো পিএসপি মাই অ্যাডমিন ওই ফাইল কি ফোল্ডারে যেতে হবে না। আপনার পিএসপি মাই অ্যাডমিন আপনাকে একটা ড্যাশবোর্ড দিছে, ইউজার ড্যাশবোর্ড। এইখানে এসে আপনি তো ইউজার বুঝতেই পারতেছেন নরমালি। না না স্যার, ওইটা না, মানে আমরা কাউরে দিব কেমনে? এই ডাটাবেসটা আমরা যে বানাইলাম এটা কাউরে দিব কিভাবে? এই ডেটাবেসটা বানালে এই যে এক্সপোর্ট ইম্পোর্ট কই, এই যে দেখছেন এক্সপোর্ট ইম্পোর্ট, জি স্যার, মানে এখান থেকে আপনি কাউকে পাঠাবেন, এক্সপোর্ট করেন, এক্সপোর্টে ক্লিক করেন, এই দেখেন কুইক ডিসপ্লে অনলি মিনিমাল অপশন, কাস্টম ডিসপ্লে অল পসিবল অপশন, মানে যতগুলো অপশন নেন এইখানে ডেটাবেস নেম সিলেক্ট করেন, এখানে টেমপ্লেট সিলেক্ট করে আপডেট দিবেন। এইখান থেকে এসে ওই বিভিন্ন অপশন দিলে এগুলা অপশন হয়, এগুলা দিয়ে দেবেন। এখানে এসে ইয়া করবেন, এক্সপোর্ট করবেন। খুব সহজ, একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারেন। আমাদের যেহেতু ডেটা এখনো সিলেক্ট করে টেমপ্লেট সিলেক্ট করে না, এই কারণে হচ্ছে এগুলা মরা মানে ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। এখান থেকে এক্সপোর্ট করতে পারেন, আবার এইখান থেকে এসে ইম্পোর্ট করতে পারেন, মানে কারো থেকে নিয়ে এসে এখানে যে ব্রাউজ করে কম্পিউটার যদি থাকে ব্রাউজ করে এখানে এসে আবার ইম্পোর্ট করতে পারেন। এইভাবে হচ্ছে ডেটাবেস দেবেন। বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে ডেটাবেস। তো এই দেখেন এটা ব্রাউজার। আমাদের কি হলো, এই যে একটা রো মানে হেডিং রো ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু রো নাম নাই, আইডি হয়েছে। এখন একটা রো ক্রিয়েট করলে এখানে আইডি, এখানে ইউজার নেম, এখানে ইউজার ইমেল, এখানে ইউজার মেসেজ চলে আসবে। দেখেন সুন্দরভাবে চলে আসছে। চলেন আমরা একটা ক্রিয়েট করি। কিভাবে ক্রিয়েট করব দেখেন, এইখানে এখানে অপশন অপশন কোথায় ইনসার্ট লেখা আছে দেখেন, খেয়াল করে দেখেন ইনসার্ট লেখা কোথায় আছে, এই যে এইখানে। এই ইনসার্টে এসে দেখেন এইখানে এসে আপনি ম্যানুয়ালি, এটা হচ্ছে হাতুড়ে ডাক্তার হইতে, মানে ম্যানুয়ালি আমি দিচ্ছি, কুইরি লিখে না, সরাসরি যে আমরা সরাসরি দেই না সেইভাবে। তো এখানে আইডি কি দেবো আমরা কোনো না, কারণ আইডিটা অটো ইনক্রিমেন্ট করবে। আমরা ইউজার নেম দিতে পারি, ইউজার নেম দিলাম হৃদয়, হৃদয়ের মেসেজ দিলাম হচ্ছে হ্যালো স্যার এটা ইমেল, বাজার, হ্যাঁ এটা ইমেল স্যার। এটা ইমেইল, ওকে। কার্ট, এটা হৃদয়ের নাম দেবো HRIDOY, hridoi@gmail.com। আর মেসেজ দিলাম হচ্ছে কি হ্যালো কক্সবাজার। দেখেন এখানে কিন্তু দুইটা প্যানেল, একই কাজ দুইটা। এটা ডেটাবেজেরই। আমরা প্রথমে সবসময় প্রথমটাতেই করব, দ্বিতীয়টাতে করলে হয় কিনা সেটাও দেখবেন, এটাও হোমওয়ার্ক। তো হোমওয়ার্ক শুধু বলি, আপনারা করেন না কেউ। ওকে, দেখেন আমরা করছি, আমরা ম্যানুয়ালি আউটপুট দিছি যে ইউজার মেসেজ, ইউজার ইমেল, ইউজার নেম দিলাম, শুধু আইডিটা দেই নাই। দেখেন গো দেই, গো দিলে কি হয়, ওয়ান রো ইনসার্টেড, ওয়ান রো ইনসার্টেড, ইনসার্ট ইনটু, দেখেন ওই গো এর মধ্যে সে এইরকম একটা কুইরি লিখে রাখছে, এই কুইরিটা এক্সিকিউট হয়েছে, এই যে এই কুইরিটা এক্সিকিউট হয়েছে। আমরা কুইরি লিখে এইভাবেই দেব। তো কি চলেন দেখে আসি। এই দেখেন আসছে না আইডি ওয়ান, এটা কি দিছি না, অটো ইনক্রিমেন্ট, ইউজার নেম, ইউজার ইমেল, ইউজার মেসেজ, দেখেন নিচে নিচে চলে আসছে। আরেকটা করবেন এর নিচে আসবে, আরেকটা করবেন এর নিচে আসবে, অর্থাৎ 11টা 9 এর যে সংখ্যাটা সেই সংখ্যাটা পর্যন্ত আপনার এই রো গুলা হতে থাকবে। স্যার এই যে এখানে এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন, কপি ভাইয়া করতে পারেন, সবই করতে পারেন। আমরা এখানে ভিতরে করতে হবে নাকি যেটা পিএসপি তৈরি করছি না ওখানে করলে? আমরা কি আর ভিতরে করব, দেখেন আমরা তো ভিতরে করতেই পারবো, এইভাবে করতে পারবো, আবার ভিতরে এই যে স্কোয়ার লিখেও করতে পারবো, এইখানে স্কোয়ার লিখে করতে হবে। কিন্তু কথা হইলো এটা তো আর আমরা করতেছি না, এটা আমি কোনো ইউজারকে দেবো, অর্থাৎ কোনো মালিককে দেব, সে কি আর এখানে সে কুইরি লিখে করবে? তাকে আমার ইনপুটে এমন একটা ফিল্ড দিতে হবে, সে একটা ফর্ম পাবে, ফর্মে পূরণ করবে, এখানে চলে আসবে। এইটা আমার সেট আপ করে দিতে হবে, এইটাই হচ্ছে ডেভেলপমেন্টের কাজ। স্যার এখন যেটা নাম দিলেন হৃদয়, জিমেল, এগুলো হুম। যে এই ডেটাবেসের মধ্যে নাকি ফরমের মধ্যে? কি ভাই আবার একটু বলেন। এখন যে নামগুলো দিলেন, নাম, ইমেল, মেসেজ, এগুলো কি ওই ফরমের মধ্যে দিছেন যে এখানে চলে আসছে, নাকি না এখানে ডেটাবেস দিছেন যে? না ফর্মের মধ্যে দিই নাই, আমি ডেটাবেজে আছি। ডেটাবেস থেকে ইনসার্ট নামে একটা অপশন আছে, ওইখানে গিয়ে
ম্যানুয়ালি আমি ইনসার্ট করে দিছি। আচ্ছা দেখেন এখন আপনার যদি চান, চলেন আমি আরেকটা করি দেখি এটা অটো ইনক্রিমেন্ট হয় কিনা, নিচে আসে কিনা। আরেকটা ইনসার্ট করলাম, এখানে দিলাম AKSH আকাশ, মেসেজ ইমেল দিলাম @gmail.com, দিলাম মেসেজ হ্যালো BNGLADSH, হ্যালো বাংলাদেশ, গো দিলাম। ইনসার্ট ইনটু কন্টাক্ট মেসেজে কোন টেবিলে, আচ্ছা এটা তো কুইরি, এটা বুঝাবো না। দেখেন অড রো ইফেক্টেড, ইনসার্ট রো আইডি, ব্রাউজ করেন, দেখেন দুইটা রো চলে আসছে। এটা ডিলিট করলে ডিলিট হবে, কপি করলে কপি হবে, এডিট করলে চাইলে এডিট হবে। এখান থেকেও করা যাবে, প্রচুর ইউজার ফ্রেন্ডলি। মানে কোথায় কি আছে আপনি দেখলেই বুঝতে পারেন কি করা যায়। তবে এটা আমার এইভাবে তো করলে হবে না, এটা আমার ব্যাক এন্ড থেকে আনতে হবে, মানে ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে সাবমিট করতে হবে। এখানটার ডেটাবেজে কেউ ঢুকবে না। তো এই ক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে আমার কুইরি চালাইতে হবে। কিভাবে কুইরি চালা ভিতরে ঢুকাবো আবার এখান থেকে বের করে আনবো। এটার জন্য আমরা নরমালি এইখান থেকে ডেটাবেস থেকে কুইরি চেক করি যে কুইরি করতে পারি কিনা। এই যে SQL আসবেন, SQL SQL এসে দেখেন এখানে একটা কুইরি চালানো আছে, এটার দরকার নেই আমার। আমি এখানে সেফ ইনসার্ট কুইরি চালাবো। দেখেন এখানে কিছু শর্টকাট দেওয়া আছে, যেগুলো সচরাচর বেশি ইউজ হয় সেগুলো এখানে শর্টকাট দেওয়া আছে। আপনি হাতেও লিখতে পারেন, আবার এখান থেকে সাজেশনও দিতে পারেন। দেখেন আমাকে একটা টেবিল দিছে, সে ইনসার্ট করতেছে কি, একটা টেবিল দিছে এই পাশে কলামও দিয়ে দিছে যে এই কয়টা তোমার এই টেবিলে কলাম আছে, এইটা হচ্ছে টেবিল তোমার। এখানে কিভাবে ইনসার্ট করে দেখেন, ইনসার্ট ইনসার্ট করার জন্য একটা কিওয়ার্ড আছে ইনসার্ট, তারপর আছে ইনটু। এখানে কথা হলো এই যে ওদের যে কিওয়ার্ড গুলা সেগুলো সবসময় বড় হাতের লিখবেন, ছোট হাতের লিখলেও হয়, তবে কনভেনশন হচ্ছে বড় হাতের লেখা, যেন বোঝা যায় এগুলো ওদের কিওয়ার্ড। তো প্রথমে লিখবেন ইনসার্ট, তারপর লিখতে হয় ইনটু, তারপরে হচ্ছে লিখতে হয় আপনার কোন টেবিল থেকে কোন টেবিলে ইনসার্ট করবেন, টেবিল নাম কোটেশন দেয়া। টেবিল নামের পর হচ্ছে আপনাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হচ্ছে কোন কলাম। তো লিখলেন এখানে কোন কলাম, আইডি, ইউজার নেম, ইউজার মেল, ইউজার মেসেজ, তারপরে ব্র্যাকেট দিয়ে তারপর লিখতে হয় ভ্যালুস। ভ্যালুস লিখে হচ্ছে এর মধ্যে কি কি ইনসার্ট করবেন সেটা। চলেন এটা আমরা হাতে করি কি হয়। তো আমরা এইখানে, আমারও মুখস্থ সেরকম নাই, এখানে আমি দেখে দেখে লিখবো। প্রথমে আমি কি করব, ইনসার্ট করব। কাকে ইনসার্ট, কি ইনসার্ট করব, আচ্ছা ইনসার্ট আগে লিখি INSART, ইনসার্ট। এখন করলাম ইনসার্ট করছে, আচ্ছা করলো। কোথায় ইনসার্ট কোথায় করবা, এই কোথার জন্য লিখতে হয় ইনটু। এখন কোথায় করবা সেই টেবিলটা দিতে হয়, আমরা এখানে কোটেশন দিয়া দেব হচ্ছে টেবিল নেমটা। টেবিল নেম আমাদের কি, কন্টাক্ট মেসেজেস, এটা অবশ্যই ছোট হাতের হবে, CONTACT, কন্টাক্ট MASSAGE, মেসেজেস MASSAGES। তবে আমার যতটুকু ধারণা এটা হচ্ছে কোটেশন হবে না, দেখেন লাল দেখাচ্ছে, কোটেশন হবে না, এখানে দিছে ডিফল্ট ভাবে। আচ্ছা দেখ, তারপর দিতে হয় হচ্ছে আপনার ব্র্যাকেট, স্পেসে সমস্যা করে না। তারপরে এইখানে লিখতে হয় আইডি, মানে আইডি না, এখানে কলামের নাম। আমরা কি আইডিতে কোনো কিছু ইনসার্ট করব না, কারণ আইডি অটো ইনক্রিমেন্ট হবে। তো আইডিতে আমরা করব না, আমরা সরাসরি ইউজার নেম দেব, ইউজার আন্ডারস্কোর NAME। ভাই ফার্স্ট ব্রেকের সেকেন্ড, আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তারপর দেব কলাম, তারপর দেব কি ইউজার ইমেইল, দেখেন আমাকে সাজেস্ট করতে, তারপর কি ইউজার মেসেজ। এখন কথা হলো যে এইখানে যদি আপনি দুইটাও দেন একটাও দেন তাও ইনসার্ট হবে, সমস্যা নাই। আবার যদি কলাম দিয়ে ভ্যালু কম দেন, তো যেটা যেটার ভ্যালু পাবে সেটা সেটা ভ্যালু কিভাবে দেবেন, এর পাশে এসে লিখবেন হচ্ছে ভ্যালুস, এটা অবশ্যই বড় হাতের, কারণ ভ্যালুসটা হচ্ছে ডেটাবেজের কিওয়ার্ড। তারপর অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এসে আপনাকে কি করতে হবে,
এখন স্ট্রিং সাইনটা দিতে হবে। ভ্যালুস স্ট্রিং সাইনটা দিলেন কি নেম, NAME, সরি এখানে নেম মানে নেমের নাম দেবো একটা, যে কোনো নাম, কি সাগর, তারপর দিতে হবে কমা, তারপরে আবার ইমেইল, sagar@gmail.com, তারপর কমা দিয়ে দিতে হবে স্যার এটা তো আমরা নির্দিষ্ট করে দিচ্ছি, তারপর ওগুলা কি নির্দিষ্ট হয়ে যাবে নাকি স্যার? না, এটা তো ভেরিয়েবল হিসেবে দেবো, সেটা পরে, আগে তো এটা শিখি। আমরা কি নির্দিষ্ট করে দিলে হবে? হ্যালো বিডি, দেখেন এটা দিলেন। এখন আপনি যদি হ্যালো বিডি না দিয়ে ফাঁকা দেন, তাহলে ইউজার মেসেজের মধ্যে ফাঁকা ভ্যালু ঢুকবে, অর্থাৎ কিছুই ঢুকবে না। আপনি যদি এইটা ফাঁকা দেন, এটার মধ্যে ফাঁকা ঢুকবে। আবার যদি এইটা অপশনটাই না দেন, তাহলে হ্যালো বিডি যা আছে এটার মধ্যে ঢুকবে, অর্থাৎ প্রথমটার সাথে দ্বিতীয়টার সাথে তৃতীয়টার সাথে। যদি এটা দুইটা দেন, তাহলে প্রথম দুইটার সাথে যাবে, শেষেরটাতে আর কোনো ভ্যালু ঢুকবে না, ফাঁকাই থাকবে। আবার যদি এইখানে হচ্ছে একটা কলাম কম দেন, দিয়ে তিনটা ভ্যালু দেন, তখন ইরর আসবে। আর দুইটা ভ্যালু যায়, একটা ভ্যালু যাওয়ার জায়গা পাইতেছে না। দেখেন এখন যদি মোটামুটি সব ঠিক হয়, তাহলে আমরা ইনসার্ট করতে পারি, দেখি কি হয়। ভুলও হতে পারে আমার কমা টমা। তো এখন এইখানে এসে আমি কুইরিটা লিখলাম, লেখার পর কি করবো, গোতে প্রেস করি, দেখি কি হয়। দেখেন অন রো ইনসার্টেড, একটা রো ইনসার্ট হয়েছে, কি ইউজার নেম ইউজার মেইলের মধ্যে এই তিনটা জিনিস ইনসার্ট হয়েছে। ব্রাউজ করে দেখি, ব্রাউজ হয়েছে, আইডি 3 সাগর@gmail.com, হ্যালো বিডি। এই হচ্ছে আপনার কুইরি লিখে কাজ। এতক্ষণ তো আগে হাতে দিলাম, এখন হচ্ছে কুইরি লিখে। তো এই কুইরি গুলা শিখবেন কোথায়? এই কুইরি গুলো আপনাদের কিন্তু শিখতেই হবে, নইলে আপনি ব্যাকএন্ডে যা কাজ করতে পারবেন না। আমাদের কুইরি সবসময়ই দরকার হবে। তো এই কুইরি হচ্ছে W3 স্কুলে একটা সুন্দর সাইট শেখার জন্য। দেখেন এইখানে দেখেন মাইস্কুয়েল লেখা আছে, এই যে লার্ন স্কুয়েল। এইখানে এসে আপনার এই যে ইনটু, সিনটেক্স, সিলেক্ট, হ্যান ত্যান, হোয়ার, কি ইউজ করুন, সব আপডেট ডিলিট সব দরকার হবে আমার। আপডেট ডিলিট কুইরি, ইনসার্ট, সিনটেক্স, এগুলো আসে এখান থেকে আপনার একটু দেখতে হবে, মুখস্থ করতে হবে, আর যেভাবে হোক মনে রাখতে হবে। আমার ইনসার্ট ইনটু কুইরিটা কই, আমি এখান থেকে দেখতে পারি, হোয়ার অর্ডার, এই যে ইনসার্ট ইনটু কুইরি, এই যে দেখেন ইনসার্ট ইনটু টেবিল নাম, তারপরে কলাম, ওইখানে তো ইয়া দিছে টেবিল সরাসরি নাম দিছে, এখানে টেবিল নাম দিছে, টেবিল নাম, তাহলে কলাম ডট ডট ডট, মানে যত কলাম হয়, তারপর ভ্যালুস ডট 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 ডট। কিন্তু এইখানে দেখেন ভ্যালুসে কিন্তু কোটেশন দেন, সব জায়গায় কিছু না কিছু ইয়া রাখি। অবশ্যই ভ্যালুতে কোটেশন দিয়ে স্ট্রিং হিসেবে ঢুকাইতে হবে, স্ট্রিং ছাড়া কিন্তু ভ্যালু ঢোকে না। স্ট্রিং ছাড়া দিয়ে দেখবেন কি ইরর আসে, এটাও হোমওয়ার্ক। স্ট্রিং দিয়ে ঢোকে না, একটা ইরর পাবেন, কারণ স্ট্রিং ছাড়া এই প্রত্যেকটা ভ্যালু স্ট্রিং আকারে ডেটাবেজে ঢোকে, এটা কোনো ভেরিয়েবল কিংবা ইন্টিজার স্যার যখন আমি কোনো নাম্বার বা পাসওয়ার্ড নেব, সব হচ্ছে স্ট্রিং আকারে ঢুকবে ভ্যালু। আচ্ছা স্যার, এটা যখন আমরা ভেরিয়েবলের মধ্যে রাখবো, রেখে ভেরিয়েবল মধ্যে ওই ভ্যালু পাস করবো, ভেরিয়েবলটাও কোটেশনের মধ্যে দিতে হয়, মানে ভেরিয়েবলটাও স্ট্রিং আকারে ঢুকবে, আমরা এটাও কাজ করব। তো এখানে দেখবেন আপডেট কুইরি, আপডেট করবেন, এই যে আমরা যে এডিট এখানে অপশন দেখলাম, এটা হচ্ছে আপডেট কুইরি দিয়ে চালাইছে। আপডেট দেখবেন, ডিলিট দেখবেন, সিলেক্ট টপ, এখানে হাতে ধরে, আমরা তো হাতে ধরে ইউজারকে দেব না, আমরা কুইরি লিখে দেব। তো এই কুইরি গুলা আপনারা কাইন্ডলি দেখে আসবেন, মুখস্থ করে আসবেন। তো আপনাদের আজকে হোমওয়ার্ক কি কি আমাকে একটু বলেন এখন কেউ। স্যার ডাটাবেস সম্পর্কে পুরো দেখে আসবেন। ডাটাবেসের ওই স্ট্রিং ছাড়া ওটা দিলে এর কি এরর আসে ওইটা দেখা। আর স্যার আর এগুলা এখন এই কুইরি এগুলা দেখে আসা। আমি আর বলছিলাম না, ফর ইচ দিয়ে ওই যে ভ্যালু ওইটা প্রিন্ট করে দেওয়া, তারপরে আরো মাঝে মাঝে
হালকা পাতলা কিন্তু দিছি হোমওয়ার্ক, আপনার খাতায় লিখে রাখছেন? স্যার হ্যাঁ, আচ্ছা স্যার, ফর্ম আপনার ভ্যালিডেশন তো ভালো কথা করেছেন না স্যার? আমি ওইটা এখন ছিলাম একজন না তো বলেন, স্যার। একজন একজন করে। স্যার আপনার যে ফর এইচ দিয়ে যেটা দিছেন, হ্যাঁ, এটা স্যার আমি এফ এলস দিয়ে বুঝতেছি, কিন্তু ফর এইচ দিয়ে স্যার মানে মানটা কোনগুলা কোন জায়গায় বসাবো আপনার কি স্যার এটা মানটা বুঝতেছি আসছে না। নাকি? আসলে ফর ইচ আর এফ এল যেভাবেও খইলে হয়েছে। স্যার এফ এলস দিয়ে আমি আপনার বলি, প্রথমে একটা মনে করেন না ভেরিয়েবল মতো নিলাম, নিয়ে ওইটারে অ্যারে আর ক্যারের মধ্যে রাখছি, কয়েকজনের নাম রাখছি, তারপর এফ দিয়ে ওই যে ভেরিয়েবলটা নিছি, ওরা চেক করছি যে ওইটা তো মুশফিক আছে কিনা। তো থাকলে তো থাকলে দেখাবো, আর না হলে দেখাবে দেয়ার নো মুশফিক হেয়ার। কিন্তু আপনি ফর ইচ না নিলে ওই পুরোটা আপনার রিড করবে কিভাবে? স্যার করতেছে তো, সেটাই তো এখন সমস্যা হয়ে গেছে স্যার। হ্যাঁ, আপনি কন্ডিশনটা আমার বুঝেন নাই। আচ্ছা, দেখবো নে। আর ইমতিয়াজ ভাই কি বললেন? স্যার বলতেছি যে আজকে তো ফর্ম ভ্যালিডেশন করেছেন যে ওটা করতে হবে না আমাদেরকে? হ্যাঁ, ওটাও করতে হবে। তাহলে স্যার অনেকগুলো হয়ে যাচ্ছে, প্রথমে ফর্ম ভ্যালিডেশন, তারপরে কন্ডিশনটা, আপনার তারপরে আবার ডিজাইন ডাটাবেস। শেষ করে ডেভেলপমেন্ট ক্লাস 40-45টা চলতেছে, আর এখন বলতেন বেশি হয়ে যাচ্ছে, এখন তো আরো বেশি হবে। কয়দিন পর ক্লাস শেষ, তখন তো নিজের ইচ্ছেই করতে হবে, তখন বেশি হবে না? স্যার ডেটাবেসটা মাথায় ভালো করে ঢুকে নেই আগে তারপরে তো আমি কম কম কাজ দিচ্ছি। স্যার এগুলো কম কম কাজ স্যার। আপনার যদি স্কুলের স্টুডেন্টের মতো করেন তাহলে তো হবে না স্যার। এখন আপনার